জুনিয়র বরের সামনে দাঁড়িয়ে টাই বেঁধে দিচ্ছে সামিয়া। ঈশানও ওর মুখের দিকে তাকিয়ে আর 2 হাত কোমরে জড়িয়ে ধরে রেখেছে। কিছুদিন হলো ঈশান জবটা পেয়েছে। জবটা পাওয়ার পর থেকেই যেন সামিয়ার বায়নার শেষ নেই। একের পর এক ওকে প্যারা দিয়েই যাচ্ছে। কিন্তু ঈশান জানে সামিয়া ওকে ঠিক কতটুকু ভালোবাসে। ভালোবাসার ক্ষেত্রে দুজনের মাঝে কোনো কমতি নেই। দুজন যেন দুজনের প্রতি ভালোবাসার কম্পিটিশন চালাচ্ছে। সামিয়া ঈশানের থেকে 2 বছরের সিনিয়র। তারপরও ওরা ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়েটা করেছিল। দুজনে একই এলাকায় থাকার দরুন ঈশানের আর সামিয়ার আব্বু আম্মু দুজনের সম্পর্কেই জানতো। সামিয়া ঈশানের চেয়ে বয়সে বড়। প্রথমে দুজনের মাঝে কেউ ভাবেনি ওদের মাঝে কোনো সম্পর্ক হবে, যেটাতে পরবর্তীতে সমস্যা দাঁড়াবে। কিন্তু কেন জানি সামিয়ার ঈশানের প্রতি একটু দুর্বলতা বেশি ছিল। যবে থেকে ঈশানরা ওদের এলাকায় এসে বাসা নিয়েছিল তবে থেকে সামিয়া খেয়াল করেছিল ছেলেটা আর 10 জনের থেকে আলাদা। সবার সাথে হাসি মুখে কথা বলে। তার উপর যখন ঈশান সামিয়ার ভার্সিটিতে অ্যাডমিশন নেয় তখন যেন সামিয়া আকাশের চাঁদ হাতে পেয়ে বসে। কারণ সামিয়ার সাথে ঈশানের প্রায়ই ভার্সিটিতে যাবার সময় দেখা হতো আর দুজনের সকালের শিফটেই ক্লাস ছিল, তাই একই সাথে যাওয়া আসাটা বেশ ভালোই হতো। মাঝে মধ্যে তো দুজনে একই রিক্সা করে যেত। একদিন সামিয়া তেমন করে একাই রিক্সায় যাচ্ছিল। ঠিক তখনই খেয়াল করে ঈশান হেঁটে হেঁটেই কলেজে ভার্সিটির দিকে যাচ্ছে। হয়তো কোনো রিক্সা পায়নি। রিক্সাটা দাঁড় করিয়ে দিয়ে তখন সামিয়া ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? কারো হঠাৎ কথার কারণে ঈশান কিছুটা হকচকিয়ে গেলেও পিছনের দিকে ফিরল। খেয়াল করে সামিয়া হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পিছনের একটা রিকশায় বসে আছে। এবার ঈশান কিছুটা এগিয়ে এসে বলতে লাগলো, আরে আপু, আপনি এখানে যে এত লেট হলো কেন আজকে? ওই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। কিন্তু তুমি হেঁটে যাচ্ছ কেন? অনেকক্ষণ দাঁড়িয়ে তো থাকলাম, রিক্সা পাইনি, তাই ভাবলাম একটু হেঁটে যাই, তারপর না হয় দেখা যাবে বাকিটা। উঠে এসো। না আপু, ঠিক আছে, আপনি চলে যান, আমি যেতে পারবো। সামিয়ার কথাতে ঈশান উঠে বসে। সামিয়া একদম বড় আপুর মতোই সবসময় ঈশানকে ট্রিট করে। কিন্তু ঈশান জানতেও পারেনি যে সামিয়া ওর প্রতি এতটা দুর্বলতা আছে। আসলে ছেলেটা বড্ড বেশি কিউট কিনা, তাই ওর সাথে কথা না বলে থাকতে পারে না। ঈশান সামিয়ার পাশে উঠে বসতেই এবার সামিয়া হঠাৎ ঈশানের হাতের উপর হাত রাখলো। সামিয়া ইশারায় বোঝালো অবাক হওয়ার কোনো কারণ নেই। সামিয়া আর ঈশানের মাঝে বেশ কিছুক্ষণ কথা হলো। বুঝতে পারলো যে বিষয়টা স্বাভাবিক নয়, তাই হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন সামিয়া ওর হাতটা আরেকটু শক্ত করে ধরে বলতে লাগলো, কি সমস্যা তোমার? আমি হাত ধরেছি বলে হাতে ফোসকা পড়বে? না মানে আসলে এরকম করে কখনো ভাবা হয়নি তো। ভাবা হয়নি, এখন থেকে ভাববে। তাছাড়া আমি কি তোমার হাতটা ধরতে পারি না? না মানে তেমন কিছু না আসলে। কেন, গার্লফ্রেন্ড রাগ করবে? নাকি আমি পাশে বসলে গায়ে ফোসকা পড়বে শুনি? তেমন কেউ নেই আপু, আসলে আমি এমনিতেই এরকম আনকমন ফিল করি। তাছাড়া কোনো মেয়ের সাথে এরকম করে কখনো যাওয়া হয়নি, আর হাত ধরা তো সেটা অনেক দূরের ব্যাপার। যাওনি আর যেতে হবে না, এখন থেকে আমার সাথেই যাবে। আর তোমার হাত কেউ ধরলে সেটা আমি অন্য কাউকে ধরার মতো সুযোগ কিংবা কোনো রকমের চান্স আমি দিবই না, বলে রাখলাম। মেয়েটার এমন দ্বারা ব্যবহারের পরও ঈশান জিজ্ঞেস করেনি কেন এরকমটা বলল। সারাটা রাস্তা দুজনে আসলো আর সামিয়া ওর হাতটা ধরে রাখলো। তারপর থেকেই যেন সামিয়া ওর প্রতি অধিকারটা একটু বেশি দেখাতে লাগলো। ঈশানের বন্ধুরা বিষয়টা জানার পর মেয়েটার থেকে দূরে থাকতে বলে, কিন্তু ঈশান ততদিনে কেমন যেন একটা মায়া জড়িয়ে গিয়েছিল মেয়েটার। যেটা বলতো সেটাই করত, মেয়েটার কাছাকাছি থাকার চেষ্টা করত। তারপর যখন বলেছিল যে সামিয়া হয়তো ওর সাথে রিলেশন করার জন্য না, একটু টাইম পাস করার জন্য এরকম মজা করছে, ঈশানও ঠিক সেটাই ভেবেছিল। তাই মেয়েটার থেকে যখন দূরে থাকার চেষ্টা করে, ঈশানের থেকে ইগনোর পেয়ে মেয়েটা যেন আরও ওর কাছাকাছি আসার চেষ্টা করে আর বোঝানোর চেষ্টা করে। কিন্তু ঈশান সেটা বুঝতে পারছিল না, উল্টো সামিয়াকে বলেছিল, আপু, আমি জানি না আপনি আমার সম্পর্কে কি ভাবেন কিংবা আপনি কি বোঝাতে চাইছেন। আমি কেমন আপনি সেটাও জানেন। তবে এইটুকু আপনি ভাবতে পারেন যে আর যাই হোক,
আপনি এমন কিছু যদি ভাবেন আপনি আমার সাথে টাইম পাস করবেন কিংবা কিছুদিন বাদেই আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমি ওইরকম ছেলে নই আপু। যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে সেটা অন্য কারোর জন্য ভাবতে পারেন, কারণ আমি কারোর টাইম পাস করার মতো ছেলে না। আপু, আপনি আর আমি একই এলাকাতে থাকি। এখানে আপনি অনেক আগে থেকে আছেন, এলাকার সবাই আপনাকে চেনে। আপনি কী রকম এখানকার সবাই জানলেও আমি জানি না। তুমি এমন করে কথা বলতেছো কেন ঈশান? আমি তোমাকে একবারও বলেছি আমি তোমার সাথে টাইম পাস করছি, কিংবা তোমার কখনো মনে হয়েছে যে আমি তোমার সাথে টাইম পাস করছি? তুমি এরকম করে বলতে পারলে ঈশান? আমার সাথে তোমার কি দেখা করে কথা বলে একসাথে থাকতে থাকতে তোমার একবারও মনে হয়নি আমি এরকম কোনো কিছু তোমাকে মিন করিনি? আমাদের মাঝে এরকম কোনো সম্পর্ক তো দূরে থাক, এরকম কোনো চিন্তা ভাবনাও হয়নি যে তোমাকে কি বলবো আর তুমি বা কি বুঝলে আমি জানি না, কিন্তু তুমি এরকম কেন ভাবছো সেটা তুমি জানো? ভাবাটা কি স্বাভাবিক নয়? আমি আপনার থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলের সাথে আপনি সময় দেন, আবার আজ বাদে কাল বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন, আর আমি সেটা বিশ্বাস করে নেব। আমি আপনার ছেলের ফ্রেন্ডগুলোর সাথে কথাটা স্বাভাবিক আর হাসাহাসি করে কথা বলেন। আপনার জায়গায় আমিও তো ভাবতে পারি আপনি আমাকে ভালোবাসেন। যদি তেমন কিছু না হয় তখন দেখা যাবে আমি শুধু শুধু আপনার প্রতি দুর্বল হয়ে পড়ব, আর তখন আপনি দূরে সরে যাবেন। সেটা আমি কখনো মানতে পারবো না। তাই আমি চাই না আর আমাদের মাঝে দেখা হোক, আর দেখা হলেও তেমন কোনো কথা না হোক। আপনি আপনার মতো থাকেন আর আমি আমাকে নিজের মতো থাকতে দেন। কথাগুলো বলে ঈশান চলে গিয়েছিল। সামিয়া ভেবেছিল ঈশান কি সত্যি ওর মতো করে ওকে ছেড়ে দিবে, কিন্তু কেন জানি ভালো লাগছিল না ঈশানকে ছাড়া। কারণ এতদিন যেন ছেলেটার অভ্যেসে হয়ে গিয়েছিল। একই এলাকাতে থাকায় সবসময় সামিয়ার ওর সাথে দেখা হতো। সামিয়া ঈশানকে নিয়ে বিকেলে হাঁটতে বের হতো, আবার একই সাথে ভার্সিটিতে যাওয়া আসা, আবার বাসায় গিয়ে ছেলেটা কি করছে না করছে সেটাও জানা। ওকে বারবার ফোন করে এটা সেটা করতে বলা, আর ঈশানও সেটাই করত। সেদিন ঈশান আর সামিয়া কল করলেও কল রিসিভ করেনি। মেয়েটা ভেবেছে ঈশান ব্যস্ত আছে। পরদিন কলেজে আসার সময় ঈশানের সাথে দেখা হলো না। এসে দেখলো ক্যাম্পাসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সামিয়া ঈশানকে ডাকলেও ঈশান ওর কাছে গেল না। তারপরও যখন সামিয়া বারবার ওকে কল করলো, ঈশান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সামিয়া বলেছিল, তুমি কি দেখা করতে আসবে, নাকি আমাকে অন্য কিছু একটা করতে হবে ঈশান? সামিয়া কথাটা বললেই ঈশান কলটা কেটে দিয়ে ওর সাথে দেখা করতে আসছিল। কিন্তু ওদের ক্লাসের সামনে এসে দেখলো সামিয়া একটা ছেলের হাত ধরে হাসাহাসি করে কথা বলছে। এরকম কিছু দেখে ঈশানের সামিয়ার সাথে কথা বলার বা দেখা করার কোনো ইচ্ছেই রইল না। ও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাসের দিকে চলে যেতে নিলে এবার সানিয়া ঈশানকে দেখে ওর পিছন পিছন আসে, কিন্তু ঈশান দাঁড়ালো না। তখন সামিয়া ঈশানকে জোর করে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর এসে ওর সামনাসামনি দাঁড়ায়। ছেলেটা পাশ কাটিয়ে চলে যেতে নিলে তখন সামিয়া বলে, সামান্য আমার সাথে একটা ছেলেকে দেখে সহ্য করতে পারো না, তাহলে আমি অন্য কারোর হয়ে যদি যাই কিংবা তোমার সামনে না আসলে, তোমাকে ভালোবাসি কথাটা না বললে তুমি সেটা মেনে নিতে পারবে? আমাকে ভালো না বেশি থাকতে পারবে ঈশান? ঈশান চুপচাপ মাথা নিচু করে আছে। এবার সামিয়া ঈশানের মুখের দুপাশে হাত রেখে ওর মুখটা তুলল। ঈশান সামিয়ার থেকে লম্বা, তাই ও একটু মুখটা উঁচু করে ওর মুখের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। ঈশান সামিয়াকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন সামিয়া জোর করে ওর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, এটাই সত্যি, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ঠিক এতটাই ভালোবাসি। সিনিয়র জুনিয়র এটা নিয়ে মাপকাঠিতে কিংবা ওজন করতে গিয়ে ততদিনে আমাদের মাঝে ততটাই দুর্বলতা হয়ে গেছে যতটা তুমিও ফিল করোনি, ঠিক আমিও ততটাই ফিল করি। এটা নিয়ে পেছনে আর কোনো জায়গা নেই ঈশান। দুজন দুজনকে ভালোবাসি, সেটাতে পূর্ণতা দিলেই পারি। তুমি কেন বুঝতে চাইছো না যে আমি এখন আর তোমাকে ছাড়া থাকতে পারি না? তুমি কাল দুপুর থেকে নিয়ে এখন অবধি আমাকে কল রিসিভ করোনি। আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? আমার মনে হচ্ছিল যে দৌড়ে তোমার কাছে চলে যাই। আর তোমার কি একটুও ভালো লাগছে না ঈশান? আমি জানি এই বিষয়টা তোমার একটুও ভালো লাগেনি। আমি তোমাকে দেখানোর জন্য এই বিষয়টা করেছি, আর আমি জানি তুমি ঠিক আমাকে কতটা ভালোবাসো। এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই আপু। আপনি আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলছেন।
আপনি নিজেও পরে কষ্ট পাবেন। তাই আমি চাইছি না আপনি আমার দিকে এগিয়ে আসেন, কিংবা আমি আপনার প্রতি আরেকটু দুর্বল হই। যে অবধি এসেছি আমরা, তাতে পেছনে কোনো জায়গা নেই। তুমি দূরে রাখার চেষ্টা করো না, ভালো থাকতে পারবে না। আমি তো জাস্ট কালকে থেকে ভালো নেই, তোমার সাথে কথা বলতে না পেরে। ঈশান, তুমি কি এটুকু বুঝতে পারো না তোমার প্রতি আমার এতটুকু দুর্বলতা? আর আমি ঠিক কতটুকু ভালোবাসি তোমাকে? সবাই বলে এটা তো ভালোবাসা নয়। আপনি আমার সাথে মিশতে মিশতে একটু দুর্বল হয়েছেন। আজ বাদে কাল সবটা ঠিক হয়ে যাবে। আপনি আমার থেকে দূরে চলে যাবেন, তখন ঠিক এই ভালোবাসাটা শেষ হয়ে যাবে। ঈশান কথাগুলো শেষ করার আগেই সামিয়া ঝড়ের গতিতে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়েছিল। সেদিন ওর ঠোঁটের আদর আর ভালোবাসার স্পর্শ দিতেই ঈশান আর নিজেকে আটকাতে পারেনি। মেয়েটার কোমর জড়িয়ে ধরে নিয়ে দেয়ালের এক সাইডে লাগিয়ে দিয়ে ইচ্ছে মতো রেসপন্স করেছিল। তারপর সামিয়া ঈশানকে বলেছিল ওকে বিয়ে করবে, ওকে ছাড়া অন্য কোথাও যাবে না। দুজনের বাসা থেকে যখন জানতে পারলো, তখন ঈশানের আব্বু বলেছিল জুনিয়র একটা ছেলের সাথে সিনিয়র একটা মেয়েকে মানা ওনাদের পক্ষে সম্ভব না। আর সামিয়ার আব্বুর সাথে ঈশানের আব্বুর এক প্রকার ঝামেলা ছিল, তাই ওনারাও মানতে নারাজ ছিল। ঈশানও জেদ ধরে বসেছিল। সামিয়াও ওর আব্বু আম্মুর সামনে বলেছিল যদি বিয়ে কাউকে করে তাহলে ঈশানকেই করবে। দুজনের কারো বাসাতেই কেউ মানছিল না। উল্টো সামিয়ার আব্বু ওর বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করে। তখন উপায় না পেয়ে ঈশান সামিয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। তারপর বিয়ে করে পাশের এলাকাতে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে উঠে যায়। বিয়ের কয়েকদিন পর বন্ধুদের মাধ্যমে ঈশান একটা চাকরি পেয়েছিল। আর সামিয়া চাকরি করতে চাইলেও ঈশান করতে দেয়নি। বলেছে যে চাকরি যদি করতেই হয় নিজে করবে, বউকে কখনো চাকরি করতে দিবে না। ঈশান চাকরিটা পেয়েছে আজকে 1 সপ্তাহ হলো। ঈশানের বেস্ট ফ্রেন্ড ওকে চাকরিটা পাইয়ে দিয়েছে তাদের কোম্পানিতে। ঈশান বন্ধুদের প্রতি কৃতজ্ঞ, কারণ বউকে নিয়ে কোথায় থাকতো কিংবা আজ বাদে কাল কী খেত সেটা নিয়ে টেনশন করছিল। দুজনের সংসারটা খুব ভালোই চলছিল। অন্যদিকে সামিয়া ভেবেছে খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নেবে, তারপর দু পরিবারের সামনে গিয়ে দাঁড়ালে ওরা ঠিকই ওদের মেনে নেবে। সবাই ভেবেছিল ওদের সম্পর্কটা টিকবে না, কিংবা বিয়ের কয়েকটা দিন পর ওরা আলাদা হয়ে যাবে। কিন্তু তাদের এসব ভুল ধারণাকে উড়িয়ে দিয়ে ওরা এক হয়েছে। আর সামিয়া চায় ঈশানকে সবসময় নিজের কাছে পেতে আর একসাথে থাকতে, তাতে সবার ধারণাটা যেন ভুল প্রমাণ হয়। তো সামিয়া মুচকি মুচকি হাসছে আর ঈশানের টাইটা বেঁধে দিয়েছে। তখন ঈশান ওকে আরেকটু নিজের কাছে টেনে নিয়ে তারপর গালে ছোট্ট করে একটা চুমু দিতেই সামিয়া ওকে ছাড়িয়ে নিল। ঈশান চলে যেতে নিলে তখন সামিয়া গলা খাঁকারি দিয়ে ওকে দাঁড় করালো আর বলতে লাগলো, কি হলো, চলে যাচ্ছ যে? অফিসের সময় হয়েছে, যাব না। বাচ্চাতে থাকবে, ভয় পাবে, তাই যেতে বারণ করছো নাকি? আমি ওসব কিছু বলিনি। তুমি চলে যাচ্ছ, যাও। কিছু বলে যাবে না আমাকে? কি বলে যাব? তোমাকে তো বললামই আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, বাই। আর দুপুরের খাবারটা ঠিক মতো খেয়ে নেবে। হয়ে গেল, আর কিছু বলবে না? আর কি বলবো বলো তো? যাও, বলতে হবে না। মেয়েটার রাগে পিছনের দিকে মুখটা ঘুরিয়ে দিতেই এবার ঈশান বলতে লাগলো, ঠিক আছে, আই লাভ ইউ সোনা, বাই। ঈশানের কথাটা শুনতেই সামিয়া পিছন ফিরতেই এবার ঈশান চলে যেতে নিলে তখন সামিয়া বলতে লাগলো, কি বললে? কই কি বললাম? বললাম বাই। না, তার আগে কি বললে সেটা বলো। বললাম থাকো সোনা। তারপরে কি বললে তাই বলো। ঈশান কথা ঘোরানোর চেষ্টা করছিল আর সামিয়াও রাগ করছিল। ঈশান বারবার কথা ঘোরানোর চেষ্টা করলে সামিয়া রেগে গেল, তাই ঈশান ওর সামনে এগিয়ে আসলো। তারপর ওর মুখের কাছে মুখটা আনতেই সামিয়ার লজ্জা মাখা চোখে ওর দিকে তাকালে ঈশান বলতে লাগলো, কি হচ্ছে? এমন গাল ফুলিয়ে রেখেছো কেন বলো তো? আর কিছুই বলতে হবে না, যাও। বউকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা লাগে নাকি? একটু ভালোবাসতে গায়ে ফোসকা পড়ে? তুমি এই কথাটা আমাকে বলতে চাও না। বিয়ের পর থেকে যেন এটা এড়িয়ে যেতে পারলেই বেঁচে যাও। এই জন্যই ম্যাডামের এত রাগ হয়েছে। ঠিক আছে, আই লাভ ইউ বউ। মেয়েটা মুচকি হাসলো। তারপর ঈশানের গালে ছোট্ট করে একটা চুমু খেতেই ঈশানের ঠোঁটের উপর আলতো করে চুমু দিতেই সামিয়া সরে গেল। কারণ এখন যদি এরকম কিছু হয় তাহলে উল্টাপাল্টা কিছু তো একটা হবেই।
সামিয়া ঈশানের থেকে দূরে যেতে নিলে তখন ঈশান ওর কোমর জড়িয়ে ধরে বলতে লাগলো, সাবধানে থাকবে শোনাবো। ঠিক আছে, পৌঁছে আমাকে কল করলে করবে কিন্তু, হ্যাঁ? ঈশান অফিসের দিকে চলে গেল আর ভাবতে লাগলো মেয়েটা ওর জন্য বড্ড বেশি পাগল। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে এক সেকেন্ডের জন্য যেন ঈশানকে ছাড়া সামিয়া কিছুই বোঝে না। মেয়েটা বাবা মাকে ছেড়ে এক কাপড়ে চলে এসেছিল ওর সাথে। ঈশানের মনে হয় আব্বু আম্মুর কথার অবাধ্য হয়ে অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু আবারও সামিয়ার এমন ভালোবাসা দেখে মনে হয়েছিল সামিয়াকে ছাড়া থাকা সম্ভব না। আর যে মেয়ে ওকে এত ভালোবাসে তাকে দূরে রাখা ওর পক্ষে সম্ভব ছিল না, তাই এলাকা ছেড়েছিল। বিয়ের পর কয়েকটা দিন ওরা বাইরে ছিল। তারপর যখন পাশের এলাকায় ফিরল, ওর আব্বু আম্মু জানার পরও ওদের কাছে আসেনি, কথা বলতে কিংবা দেখা করতে আসেনি। ঈশান ভেবেছিল আব্বু আম্মুর একমাত্র ছেলে, সেজন্য আব্বু আম্মু ওকে অন্তত দেখতে আসবে। ঈশান আরও ভেবেছিল সামিয়াকে বউ করে নিলে হয়তো আব্বু আম্মু রাজি হয়ে যাবে সহজেই, কিন্তু এ বিষয়ে এত বেশি ঘোলা হবে সেটা ওরা কেউ ভাবতেও পারেনি। ঈশান অফিসে চলে আসে, তারপর কেবিনে এসে যখনই বসলো তখনই ম্যানেজার এসে এক গাদা ফাইল দিয়ে গেল। ঈশান কাজ করতে আরম্ভ করলো। হুটহাট মনে হলো যে সামিয়াকে কল করা হয়নি। তখন ঈশান বলতে লাগলো, দেখো কাণ্ড, পাখিটাকে কল করতেই ভুলে গেছে। এখনই নিশ্চিত রাগ করে বসে আছে। যদি কিছু না বলি ফোন করে, তাহলে হয়তো রাগ করে সারাদিন বসে থাকবে। একটাবার কলও করবে না মেয়েটা। কথাটা বলে এবার সামিয়ার নাম্বারে কল করলো ঈশান। কয়েকবার বাজতেই মেয়েটা ফোনটা তুললো, কিন্তু গাল ফুলিয়ে বসে রইল। মেয়েটা কল রিসিভ করেও কোনো কথা বলছে না, তাই ঈশান বলতে লাগলো, কি হয়েছে শোনাবো? এরকম রাগ করে বসে আছো কেন? অফিসে পৌঁছেছো কখন? এই তো আধা ঘন্টার মতো হলো এসেছি। তাহলে কল করনি কেন? শোনাবো আমার রাগ করেছে। আসলে আসলে কি বলো তো, আমি আসতে না আসতেই ম্যানেজার এসে সামনে এক গাদা ফাইল রাখলো। সেগুলো একটু হাত দিতেই আধা ঘন্টা পার হয়ে গেছে। মনে ছিল না তোমার কথা, তাই কল করা হয়ে ওঠেনি। আর এরকম কিছু হবে না জান। তা মনে থাকবে কেন? কারণ আমি তো এখন পুরনো হয়ে গেছি, কি না? এখন ভালোবাসাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, তাই না ঈশান? এই কথা আর বলবে না তো। তুমি খুব ভালো করে জানো তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। সবসময় তোমাকে কাছে পেতে চাই। আমার তো ইচ্ছা করে সবসময় তোমাকে আদরে আদরে ভরিয়ে রাখতে চান। তাতে খুব তাড়াতাড়ি যেন ছোট্ট একটা বেবি তোমার মাঝে চলে আসে। আর সে পৃথিবীতে আসলেই তাকে নিয়ে আমরা আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াতে পারি। আমাদের বেবি চলে আসলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে জান। ভালো না কচু বাসো। আপনি যদি আমাকে ভালোই বাসতেন তাহলে অফিসে গিয়ে আগে আমার কথাটা মনে করতেন। এরকম কাজের কথা বলে আমাকে ভুলে মেরে দিতেন না। এখন যান, কাজ করুন। আর দুপুরের আগে কিন্তু খাওয়া দাওয়া করে এসে কল দিবেন, না হলে আমি না খেয়েই বসে থাকবো। শোনো। ঈশান হেসে উত্তর দিয়ে কলটা রেখে দিল। দুপুরে খাওয়ার সময় মেয়েটাকে কল করলো, মেয়েটাও খেয়ে নিল। এমন করে দেখতে দেখতে দিন চলছে। আজ শুক্রবার। সকালে ঈশান ঘুমোচ্ছিল। রাতে সামিয়ার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, তাই ক্লান্ত শরীর নিয়ে এখন ঘুমোচ্ছে। খালি গায়ে শুয়ে আছে ঈশান। সামিয়া গোসল শেষ করে এসে কফি বানিয়ে এনে টি টেবিলের উপর রাখলো। এখনও মেয়েটার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সামিয়া মুচকি হেসে ঈশানের পাশে বসে চুলের পানিগুলো ওর মুখের উপর দিতেই ঈশানের ঘুমটা হালকা হলো। তারপরও ছেলেটা উঠছিল না দেখে সামিয়া ওকে ডাকতে লাগলো। এবার ঈশান ওর একটা হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান, ঘুমাতে দাও না একটু। সারা সপ্তাহ কাজ করে ক্লান্ত হয়ে গেছে। তারপর আবার রাতে তোমার কত আবদার পূরণ করলাম। এখন যদি ঘুমাতে না দাও শরীর খারাপ লাগবে তো জান। আজে বাজে কথা বলে উঠতো। বাসায় বাজার নেই? বাজার করতে হবে তো। তুমি বাজার করে আনলে তবেই না আমি রান্না করতে আরম্ভ করব। আমি ভাত বসাচ্ছি, তুমি কি বাজারটা করে আসো। আজকের দিনটা অন্তত ঘুমাতে দাও। সবসময় এরকম করো কেন বউ? আমি একটু ঘুমালে কি তোমার সহ্য হয় না নাকি? ঠিক আছে, থাকো। আজ আর খেতে হবে না, খেয়ে থাকি দুজনে, কেমন? সামিয়া চলে যেতে নিয়েও দরজার কাছে থেকে ফিরে আসলো। বারবার মনে হলো ছেলেটা আজ আশেপাশে ঘুরঘুর করবে, তা না এমন পড়ে পড়ে ঘুমোচ্ছে। কথাগুলো ভেবেই সামিয়া একটা মুচকি হাসি দিয়ে ঈশানের একটা আঙুল নিয়ে গরম কফির মধ্যে ডুবিয়ে ধরতে ঈশান ছিটকে উঠে বসলো। তারপর রাগী চোখে মেয়েটার দিকে তাকাতেই সামিয়া ওর গালের মধ্যে একটা চুমু খেয়ে বলতে লাগলো,
নিন, আপনার গুড মর্নিং কিস দিয়ে দিয়েছি। এবার গিয়ে ফ্রেশ হয়ে উঠে কফিটা শেষ করো, তারপরে বাজারে যাও শোনা, নাহলে না খেয়েই থাকতে হবে। বিকেলে না ঘুরতে বেরোবে? এখন সব কাজ করে রাখলে দেখো বিকেলে আর কিছুই করতে হবে না। তাই বলে আমাকে এমন করে জাগাবে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম কিসের মধ্যে হাত দিয়েছি। তুমি এরকম একটা কাণ্ড ঘটালে, দেখো হাতটা পুড়ে গেছে। ঈশানের ততটাও লাগেনি, তার বড় কথাটা বলল। এবার সামিয়া একটু অসহায়ভাবে তাকিয়ে ঈশানের হাতটা নিয়ে তারপর আঙুলটা মুখের মধ্যে পুড়ে নিয়ে চুষতে লাগলো। তখন ঈশান বলল, সবসময় এরকম টর্চার করে, তারপর আসো ভালোবাসা দেখাতে। যাও, তোমার ভালোবাসা লাগবে না। এত রাগ দেখাচ্ছ কেন? আমি কি ইচ্ছে করে করলাম নাকি? তুমি তো উঠছিলে না দেখি তো একটু দুষ্টুমি করতে গিয়ে এরকম কিছু হলো। দাঁড়াও না, ঠিক হয়ে যাবে, দেখো যান। সামিয়া কিছুক্ষণ ধরে ঈশানের আঙুলটা মুখে পুড়ে নিয়ে চুষতে লাগলো। ঈশান একটা সময় ওর মুখের কাছে মুখটা আনতে গেলে তখন সামিয়া বুঝতে পেরে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান মুচকি হেসে উঠে ফ্রেশ হয়ে এসে কফিটা শেষ করলো, একটা টি শার্ট গায়ে জড়িয়ে। তারপর বাইরে এসে সামিয়া থেকে বাজারের লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাজার থেকে সব কিছু ঠিক নিয়ে ফিরতেই খেয়াল করলো মেয়েটা কোমরে কাপড় গুজে রান্না করতে আরম্ভ করেছে। অল্প কিছু সবজি ছিল, সেটাই হয়তো কেটেছে। এবার ঈশান ব্যাগগুলো এনে সামিয়ার হাতে দিতেই মেয়েটা সেগুলো নিয়ে নিল। ঈশান চলে যেতে নিলে তখন সামিয়া বলল, যাচ্ছ কেন? তোমাকে আমি যেতে বলেছি? বাজার করে দিতে বললে, বাজার করে নিয়ে আসলাম। এখন চলে যাব না তো কি করব? আমি রান্না করব, তুমি রান্নাঘরে বসে থাকবে, আমাকে হেল্প করবে। আর ভালো কথা, তুমি বাজার ঠিকঠাক এনেছো কিনা আমাকে সেটা দেখতে হবে না? আমি একটু তোমার সাথে ঝগড়া করব না? মেয়েটা গাল ফুলিয়ে বলল কথাটা। ওর এমন কর্মকাণ্ডে ঈশান হাসতেই মেয়েটা ফিক করে হেসে দিল। তখন ঈশান বলল, এভাবে বলে কই ঝগড়া করা যায় নাকি? তুমি যা যা বলেছিলে তাই 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 এনেছি। দেখো, তোমার সাথে বিয়ে হবার পর থেকে অনেক কিছুই পারতাম না, সেগুলো শিখে নিয়েছি। কোথায় কি করতে হয় সেটাও শিখেছি। এমনকি অফিসের জবটা পর্যন্ত করছি, শুধু আমাদের জন্য, ভবিষ্যতের কথা ভেবে। এখন তুমি যদি বলে কয়ে নিজে নিজে ঝামেলা করতে পারো তাতে সমস্যা নেই, কারণ তোমার সাথে ঝগড়া করতে আমার বেশ ভালোই লাগে জান। ব্যাগ থেকে বাজারটা বের করে দেখি, তারপরে দেখো তোমার ঝগড়া করতে ভালো লাগে না খারাপ লাগে। একবার খালি দেখি যে উল্টোপাল্টা কিছু এনেছো, তারপরে তোমার মজা বানাচ্ছি আমি। আমার সাথে ঝগড়া করতে কতটা ভালো লাগে এবার দেখব। সামিয়া একে একে বাজারগুলো বের করতে লাগলো, কিন্তু আজ কোনোটাই উল্টাপাল্টা তো হয়নি। উল্টো আরও মনোযোগ দিয়ে ছেলেটা বাজার করেছে। কিছুদিন হলো সব কিছুই শিখে নিয়েছে। সামিয়া ভেবেছিল একটু ভুলভাল হবে আর ওকে বকাঝকা করবে। প্রথম দিকে তাই হতো, কিন্তু ইদানিং এমনটা হচ্ছে না। সামিয়া কোনো ভুল খুঁজে পেল না। বুঝতে পেরে ঈশান একটা টেবিল হাসি দিতেই সামিয়া রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, কোনো একটা তো ভুল করবে, তাও করনি আজ। এত সঠিক সঠিক করে কিভাবে? আগে তো একটা না একটা ভুল করেছো, তাহলে আজকে ভুল করতে পারলে না? হ্যাঁ, ভুল করি আর তোমার বকা খাই। ভুল করলেও দোষ, আবার না করলেও দোষ। এ কেমন বোরে বাবা? বউ জামাইয়ের সাথে একটু ঝামেলা করবে, তার জন্য কি একটু ভুলও করা যাবে না? নাকি ভুল করতেই চাও না? তোমার সাথে ঝামেলা করতে করতে সারাদিন পার হয়ে যাবে, তারপরে ঝামেলা শেষ হবে না। তাই চাইছি না এই মুহূর্তে কোনো ঝামেলা হোক। বিকেলে ঘুরতে বেরোবো, তারপর বাসায় এসে না হয় ঝামেলা করো যান। ঈশান চলে যেতে নিলে সামিয়া ওকে পিছন থেকে ডাকলো। ছেলেটা ফিরতেই সামিয়া হাত মোচড়াতে লাগলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, বুঝেছি, বউকে কিছু একটা দিয়ে যেতে হবে, তাই তো? না, তুমি এখান থেকে কোথাও যাবে না। তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখবে আর আমি রান্না করবো, ব্যাস। ঈশান সামিয়ার কথাতে আর কোনো উপায় না পেয়ে ওর কাছাকাছি আসলো। তারপর মেয়েটা পিছন দিকে ফিরে আবারও সামনে ঘুরতেই তখন ঈশান ওকে পিছন থেকে আলতো করে জড়িয়ে শাড়ির নিচ দিয়ে দুহাত পেটের উপর রেখে থুতনিতে কাঁধ দিয়ে ঠেকালো। সামিয়া যেখানে যেখানে যাচ্ছে ঈশানও ওর সাথে সাথে সেখানেই যাচ্ছে। সামিয়া যা করছে ঈশান শুধু ওকে জড়িয়ে ধরে রেখে দেখে যাচ্ছে। ঈশান থেকে থেকে মাঝে মাঝে মেয়েটার গলায় আর ঘাড়ে অসংখ্য চুমু দিচ্ছে, যার জন্য মেয়েটার অস্বস্তি লাগলেও মুচকি মুচকি হাসছে, কারণ ওরে পাগলামিগুলোই সামিয়ার কাছে ভালো লাগে। সামিয়া যখন বুঝতে পারলো ঈশান ওকে আষ্টে পৃষ্ঠে শুধু জড়িয়ে ধরে রাখেনি, উল্টো দুষ্টুমি করতে আরম্ভ করেছে, মেয়েটা ভাবলো ঈশান এমন করতে থাকলে এখন এই কিচেনেই হয়তো উল্টাপাল্টা কিছু একটা হবে। তাই জোর করে ওকে ছাড়িয়ে দিতে বলতে লাগলো,
আমি জড়িয়ে ধরে রাখতে বলেছিলাম, অন্য কিছু করতে বলিনি। তুমি তো দেখছি ফুল মুডেই চলে এসেছো। যাও যাও এখান থেকে, দুষ্টু কথাকার। কাছে আসলেও দোষ, আবার দূরে গেলেও দোষ। তোমার এই কর্মকাণ্ডে আমার অবাক লাগে জান। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, দূরে গেলে কাছে আসতে বলো, কাছে আসলে দূরে যেতে বলো। তুমি যে কি চাও আমি সেটাই বুঝতে পারি না জান। তুমি অতিরিক্ত দুষ্টুমি করো, তাই তো এরকম করতে হয়। যাও, এখন রান্না হয়ে গেলে আমি তোমাকে ডেকে দেবো। ঈশান ডাইনিংয়ে এসে টিভিটা অন করে দেখতে লাগলো। কিছুক্ষণ বাদে রান্না হয়ে গেলে সামিয়া ওকে ডাকতে লাগলো। ঈশান এসে টেবিলে বসতেই সামিয়া এসে খাবার বেড়ে দিলে ঈশান মেয়েটার একটা হাত ধরে টেনে ওকে নিজের কোলের উপর বসালো। সানিয়া অবাক হলো না এতে, কারণ প্রতিদিন এরকমটাই হয়। ঈশান নিজ হাতে খাবার মেখে ওকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে দুজনে গোসল করে তারপর রেডি হতে লাগলো। ঈশান নামাজ পড়ে এসে দুপুরে হালকা খেয়ে তারপর সামিয়াকে নিয়ে বের হলো। সারাটা বিকেল দুজনে একসঙ্গে কাটিয়ে সন্ধ্যার মুখে বাসায় আসার সময় সামিয়া ঈশানের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাসার সামনে এসে ঈশান কোনো রকমে রিকশার ভাড়াটা দিয়ে মেয়েটাকে কোলে উঠিয়ে নেয়। মেয়েটা ঘুমের মাঝেও কেমন করে ঈশানের গলাটা জড়িয়ে ধরে। ঈশান ওর দিকে অপলক নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল। সামিয়াকে কোলে নিয়ে ঈশান রুমের সামনে আসলো। তারপরও মেয়েটার ঘুমটা ভাঙল না। চাবি দিয়ে কোনো রকমে রুমটা খুলে তারপর দরজা লাগিয়ে দিয়ে বেডরুমে এসে মেয়েটাকে শুয়ে দিল। ঈশান ফ্রেশ হয়ে এসে মেয়েটার পাশে শুয়ে পড়তেই দেখে মেয়েটা ঘুমের মাঝে কিছু একটা খুঁজছে। ঈশান বুঝতে পেরে ওর কাছাকাছি আসতেই মেয়েটা ওকে দু হাতে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরল আর ঈশানের ঘাড়ে আর গলায় মুখ গুজে দিল। এমন করে কয়েকটা দিন কেটে গেছে। এরই মাঝে সামিয়া বাসায় যোগাযোগ করার চেষ্টা করলেও আব্বু ওর সাথে কোনো যোগাযোগ করেনি। অন্যদিকে ঈশানের কল পেয়েও আব্বু রিসিভ করেনি। ব্যস্ত আছে কিনা তাই হয়তো ওর কলটা রিসিভ করছে না। এমন করে সামিয়া বাসায় কথা বলার চেষ্টা করলেও পারেনি। ঈশানকে সামিয়া বিষয়টা জানায়নি, বলেছে পরে কথা বলবে। আব্বু আম্মুর রাখতে একটু কমলে কথা বলে ওদের সাথে সব ঠিক করে নেবে। কিন্তু সামিয়া ঈশানকে জানায়নি ও বাসায় কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আব্বু কিংবা আম্মু কেউই কথা বলেনি। দুদিন বাদে সামিয়া ভেবেছিল রাতে ঈশানের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলবে, কিন্তু দুপুরে একটা কল আসার কারণে সামিয়ার মনটা কেমন খারাপ হয়ে গেল। ও আর কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। ঈশান অফিস থেকে ফিরে এসে কয়েকবার বিষয়টা জিজ্ঞেস করলে সামিয়া ওকে এড়িয়ে গেছে। তখন ঈশান আর ওকে জোর করেনি। রাতে সামিয়া আর ঈশান শুয়ে আছে, ঠিক তখনই ওর নাম্বারে কল আসলো। মেয়েটা ফোনটা হাতে নিয়ে উঠে বসে। তারপর যখনই খেয়াল করে একটা চেনা পরিচিত নাম্বার, তখন সামিয়া সেখান থেকে উঠে গিয়ে ব্যালকানিতে দাঁড়ায়। মেয়েটা উঠে যেতে ঈশানও উঠে বসলো। ব্যালকানিতে দাঁড়িয়ে থাকা মেয়েটার কথা অস্পষ্ট হলেও ঈশান শুনতে লাগলো। সামিয়া বেশ উত্তেজিত কণ্ঠে কথা বলছে, সেটা বুঝতে পারলো কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে। তারপরও ঈশান ওকে জিজ্ঞেস করলো না। মেয়েটা ফিরে আসার আগে নিচের জায়গায় শুয়ে পড়ল। সামিয়া এসে কিছুক্ষণ অসহায় চোখে ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকেও বুঝতে পারল না যে ঈশান জেগে আছে। সামিয়া ঘুমিয়ে পড়তেই ঈশান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, কারণ আজকে মেয়েটা উল্টো দিকে ফিরে শুয়েছে। এরকমটা সচরাচর হয় না, সবসময় সামিয়া ওর বুকে মাথা রেখে ঘুমোয়। আজকে এরকমটা হলো না। পরদিন ঈশান অফিসের কাজে মনোযোগ দিতে পারছিল না, ভাবছিল অন্যদিকে কি হয়েছে কে জানে। সেদিন রাতেও সামিয়া কারোর সাথে কথা বলল, আর কথা বলার পর কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। ঈশান ওকে বিষয়টা জিজ্ঞেস না করলেও কেমন যেন সন্দেহ হলো। সামিয়া ওর থেকে কিছু লুকোনোর চেষ্টা করেছে, কারণ বাসায় এসে দেখেছে সামিয়া গত দুদিনের আগের মতো কোনো কাজেই মনোযোগ দিতে পারছে না। আর ঈশান নিজেও ওর কাছে আসার চেষ্টা করলে সামিয়া কেমন বিরক্তি নিয়ে দূরে সরে যাচ্ছে। ঈশান ভাবতে শুরু করেছে সামিয়ার এরকম হঠাৎ পরিবর্তনের কারণে ওদের দুজনের লাইফে আবারও তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলছে না তো। এরকম কিছু ভাবতেই বুকের ভিতরটা ধপ করে উঠল। ছেলেটা আর কিছু ভাবতে পারছে না। দুদিন পরের ঘটনা, সামিয়া সেদিন রেস্টুরেন্টে বসে আছে একটা ছেলের সামনে, আর ছেলেটা দেখতে হ্যান্ডসাম। সামিয়া কেমন করে ছেলেটার দিকে তাকিয়ে থাকলেও কিছু বলছে না। ছেলেটাকে হাসাহাসি করে কথা বলছে। দূরে একটা টেবিলে ক্যাপের আড়ালে মুখ লুকিয়ে ঈশান বিষয়টা লক্ষ্য করে যাচ্ছে।
আর অসহায়ভাবে তাকিয়ে আছে দুজনের দিকে। তাহলে কি এই কয়েকদিন এরকম ইগনোর করার কারণ ছিল? ঈশান ভাবতে আরম্ভ করলো। আর এমন কিছু দেখে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। এরই মাঝে সামিয়া ব্যাগ থেকে কিছু একটা বের করে ছেলেটার দিকে এগিয়ে দিতেই ঈশান সেটা আর চোখে খেয়াল করে ঘুরে বসে রইল। সামিয়া কিছুক্ষণ বাদে চলে গেল আর ঈশান ছেলেটাকে বেশ ভালো করে দেখে নিল। একে আগে দেখেছে বলে মনে হচ্ছে না। ঈশান আর অফিসে গেল না, বাসায় চলে আসলো। বাসায় এসে অস্থিরভাবে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। সামিয়া এসে হাজারটা কথা জিজ্ঞেস করলেও ঈশান কিছু বলল না। রাতে খাওয়া দাওয়া করলো দুজনে একসাথে, কিন্তু সামিয়ার কোনো কিছুতেই মনোযোগ নেই। ঈশান খেয়ে রুমে আসলো। সামিয়া বেডের এক সাইডে শুয়ে আছে। তারপর সামিয়ার সেখানে আসলে ঈশান উঠে ব্যালকনিতে চলে গেল। ঈশানের এরকম ইগনোরটা মেনে না নিতে পেরে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সামিয়া কিছু বলতে ওঠার আগেই ঈশান বলতে লাগলো, ছেলেটা কে? ঈশানের হঠাৎ এরকম প্রশ্নে সামিয়া কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো। মেয়েটার গলা শুকিয়ে গেছে, কাট কাট গলায় প্রশ্ন করলো, কোন ছেলের কথা বলছো তুমি? গত 2 দিন যার সাথে কথা বললে, দেখা করে এসেছো আজকে, তার কথাই বলছি। ওর সাথে কি সম্পর্ক তোমার? সামিয়া ভয় পেয়ে গেল। ঈশানকে কিছু বলার মতো অবস্থায় নেই। মেয়েটার গলা শুকিয়ে আসছে, তাই কোনো কথা বলছে না। এবার ঈশান ওর দিকে ফিরল, একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আজ অব্দি তো সব ঠিকই চলছিল, কিন্তু এই বিষয়টা আমার থেকে লুকানোর কি ছিল? আমাদের মাঝে এমন কেউ আসবে আমি সেটা ভাবিনি, কিন্তু তুমি তাকে টেনে আনলে। খুব কি বেশি দরকার ছিল এরকম কাউকে আনার? তুমি অন্য কাউকে চাও সেটা আমাকে বলে দিলেই পারতে। 1 মাস ভালোবাসার অভিনয় করার কি ছিল সামিয়া? এমনভাবে আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আর আমিও দেখো কতটা বোকা তোমার এরকম কথায় আর নাটকের জালে পা দিয়ে ফেললাম। শেষে তুমিও অন্য আর 10টা মেয়ের মতো সেই একই পেরোলে। একটাবার আমাকে বলতে পারলে না তোমার লাইফে অন্য কেউ ছিল বা আছে? দেখো তোমার আমার বিয়ে হয়ে গেছে, তারপর আমি সেটা বুঝতে পারিনি কতটা বোকা আমি আর কতটা পাগল ছিলাম তোমার জন্য। তুমি একটাবার আমাকে বলার সুযোগও দাওনি, আর বলোনি যে এরকম কেউ তোমার লাইফে আছে। সামিয়া হাত মোচড়াতে লাগলো, চোখে পানি টলমল করছে, কিছু বলতেও পারছে না। ঈশান আবারও বলতে লাগলো, আব্বু আম্মুর অবাধ্য হয়ে পরিবারের অমতে বিয়ে করার শাস্তি বোধহয় এটাই ছিল, তাই না সামিয়া? এত বিশ্বাস করার পরেও আমার কথাটা একটুও ভাবলে না। বিয়ের দিন রাতেই বলেছিলে যে আমার লাইফে এমন কিছু নেই যেটা আমি তোমার থেকে লুকাবো, আর তোমার লাইফেও এমন কিছু নেই যে তুমি আমার থেকে লুকাবে। তোমার সেই নীতি কথাগুলো কোথায় গেল? আমাকে জবাব দাও সামিয়া, এই ছেলেটা তোমার লাইফে আসলো কি করে? এত প্রশ্ন করার পরও সামিয়া কোনো উত্তর বলছে না। ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে সামিয়ার গলাটা চেপে ধরতে, কিংবা এমন কোনো কাজ করতে যাতে নিজেকে কষ্ট দিতে পারে, কিন্তু মেয়েটাকে কষ্ট দিলে নিজেও কষ্ট পাবে, তাই চুপ করে রইল। তারপর চোখ দুটো মুছে নিয়ে বলতে লাগলো, নিজে কমিটমেন্টের মধ্যে সীমাবদ্ধ, নিজেই কথাগুলো রাখোনি। ঠিক আছে, সমস্যা নেই। এই ছেলেটা থেকে আর তোমার থেকে আর তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব সামিয়া। তারপর আমি জোর করতে চাই না। আমি জানি গত 2 দিনে তুমি ওর যতটা কাছে যেতে পেরেছো, ততদিনে আমার থেকে অনেক বেশি দূরে সরে গেছো। এতদিন একটা নিখুঁত অভিনয় করেছো, যেটাতে আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে ভালোই বাসোনি, অন্য কেউ তোমার লাইফে এসেছে। তাহলে তোমার খুব বেশি প্রয়োজন আমাকে নিজের কাছে টেনে নেওয়ার। সামিয়া কথা বলছে না। ঈশানের ওর এমন চুপ থাকাটা মোটেও পছন্দ না। মেয়েটা কিছু লুকোতে চাইছে, ঈশান সেটা বুঝতে পারল। তাই আর জোর না করে ঈশান ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি দিয়ে এসে বাসা থেকে বেরিয়ে গেল। সামিয়া চেষ্টা করেও ওর সাথে কোনো কথা বলতে পারল না, আর নিজে থেকেও বলার চেষ্টা করলো না। ঈশান ফিরল পরদিন সকালে। সেদিন আর অফিসে গেল না। সারাটা দিন বাসায় বসে রইল। সামিয়া মাঝে মাঝে ফোনে কল আসছিল, আর মেয়েটা ওর থেকে দূরে চলে যাচ্ছিল। ঈশান সেটা দেখেও কিছু বলল না। এমন করে আরও 2-3টা দিন পরে সেদিনও সামিয়া ছেলেটার সাথে মিট করতে গেল। ঈশান অফিস থেকে বসে খবরটা পাচ্ছিল, কারণ ওর পিছনে অনেক আগেই একটা ছেলে লাগিয়ে দিয়েছিল। ছেলেটার সাথে সামিয়া যখন রেস্টুরেন্টে প্রবেশ করে, তখনই ঈশানের কানে খবরটা এলো। ঈশান এসে বাসায় বসে আছে। কিছুক্ষণ বাদে সামিয়া যখন বাসায় ফিরল, রুমের দরজাটা খোলা দেখে সামিয়া বেশ খানিকটা অবাক হলো।
ভিতরে আসতেই দেখলো ঈশান মুখে হাত দিয়ে বসে আছে। সামিয়া এসে যখনই ওর সামনে দাঁড়াবে তখনই ঈশান বলতে আরম্ভ করলো, কি ঠিক করলে? থাকবে আমার সাথে নাকি ওই ছেলেটার সাথেই থাকবে? ছেলেটা নতুন জুটেছে নাকি তোমার প্রাক্তন ছিল সামিয়া? এখন আবার ফিরে আসতে চাইছে। আমাকে আর পাত্তা দেওয়ার দরকার নেই তোমার। সামিয়া এখনও কথা বলছে না। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান যতটা না কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে ওর এসব চুপ করে থাকাতে। ঈশান রাগটা কন্ট্রোল করতে না পেরে একটা ফুলদানি ছুঁড়ে মেরে দিয়েছে। চিৎকার করে বলতে লাগলো, কি এমন ভালোবেসেছ যার জন্য আমাকে দুদিনেই ভুলে গেলে? এই ছিল তোমার ভালোবাসা? যে আমাকে একটু ভালোবাসতে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? অন্য কাউকে দেবার ইচ্ছে হলো, সেটা একটাবার আমাকে বলে বোঝাতে পারলে না যে তোমার অন্য কাউকে চাই? তাহলে আমাকে নিয়ে বিয়ের নাটকটা কেন করলে তুমি? ঈশান, আমি হ্যাঁ, তুমি কি সুন্দর ভালোবাসার অভিনয় করেছো আমার সাথে। এখন প্রাক্তন ফিরে এসেছে তার সাথে যেতে চাইছো, তাই তো? ঈশানের এরকম একটা পরিস্থিতিতে কি করবে ভেবে পাচ্ছে না। মুখে হাত দিয়ে কিছুক্ষণ চেপে রেখে তারপর রুমের দিকে চলে গেল। সামিয়া সেখানেই কাঁদতে কাঁদতে বসে পড়ল। কিছু বলতেও পারল না ঈশানকে। এক্সপ্লেন করার আগেই চলে গেল। মেয়েটা কথা বলছে না দেখে ঈশানের ভিতর থেকে তোলপাড় শুরু হয়ে গেছে। ভিতরে এত বেশি কষ্ট লাগা কাজ করছে যে ঈশানকে বোঝাতে পারছে না। তৃতীয় দিন যখন মেয়েটার সাথে সামিয়া দেখা করতে যাবে তখন ঈশান এসে সামিয়ার সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আমি বুঝেছি এই সম্পর্কে থাকার কিংবা কোনো ইচ্ছা তোমার নেই। তবে আর যাই হোক, আজকের পর থেকে তোমার সাথে আমার দেখা হচ্ছে না। তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আর না আমি তোমার সাথে যোগাযোগ করব। তোমার পথ আলাদা আর আমার পথও আলাদা। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছিলাম তোমাকে ভালোবাসার মতো একটা সিদ্ধান্ত নিয়ে। আজকে সেটার জন্য পস্তাতে হচ্ছে। ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করার মতো ভুল, আর শাস্তি হয়তো এটাই ছিল। সেই শাস্তি তুমি আমাকে নিজ হাতে দিলে। আমি সারা জীবনে এই কষ্টটা মনে রেখে যাব সামিয়া, কখনো ভুলবো না। ছেলেটাকে কেমন এলোমেলো অগোছালো লাগছে। সামিয়া কিছু বলছে না দেখে ঈশান চোখ জোড়া দুই হাতে মুছে নিয়ে চাবিটা ওর হাতের উপর দিয়ে বলতে শুরু করলো, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তোমার সাথে থাকা কিংবা থাকার মতো ইচ্ছেটা আমার আমার আর কোনোভাবেই নেই। তুমি পারলে এখানে থেকো, না হলে যা ইচ্ছা তাই করো। যাই হোক, ভালো থাকবে। যাকে বেছে নিয়েছো তার সাথে হ্যাপি থাকার চেষ্টা করো। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু সামিয়া একটা বারও ওকে ডাকলো না। শুধু ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে সেই কখন। সামিয়া চোখ জোড়া বন্ধ করতেই কেমন যেন সব কিছু এলোমেলো অগোছালো হয়ে গেল। সেদিন আর সামিয়া ছেলেটার সাথে দেখা করেনি। রাতে যখন সামিয়ার সাথে ফোনে কথা হলো ছেলেটার, তখনও অনেক বেশি সিন ক্রিয়েট করলো। কেন যে সামিয়া ঈশানের সাথে কথা বলতে পারেনি সেটা ভাবলেই সামিয়ার এখন খুব বেশি কান্না পাচ্ছে। এই ছেলেটার সামনে বসে কথা বলছে অথচ ঈশানকে একটাবারও এক্সপ্লেন করতে পারল না। সামিয়া আজও রেস্টুরেন্টে ছেলেটার সামনে বসে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ছেলেটার সামনেই দুটো টাকার বান্ডিল বের করে রাখলো। এবার ছেলেটা যখনই টাকায় হাত দিতে যাবে তখনই আশেপাশে কতগুলো ছেলে এসে দাঁড়ালো। এমন কিছু দেখে এবার ছেলেটা উঠে দাঁড়াতেই সামিয়া উঠে দাঁড়ালো। তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, সামিয়া, এরা কে? এদেরকে এখানে কে ডেকেছে? তোমাকে জামায়াতর করার জন্য এরা এসেছে। আমার লাইফটাকে পুরো হেল করে দিয়েছিস। আমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেছে শুধু তোর জন্য। আমি কিছু বলতেও পারি না, আর না ঈশানকে কোনো কমপ্লেন করতে পারছি। তোর সাথে আমার রিলেশন ছিল 2 বছর আগে, সেটা তুই নিজে থেকে ভেঙে দিয়েছিস। আমি নিজের মতো করে বাঁচার চেষ্টা করছি, কিন্তু তুই সেটা হতে দিসনি। আমি ফ্যামিলি থেকে লুকিয়ে এসে ঈশানকে বিয়ে করে অন্য কোথাও এসে বাঁচার চেষ্টা করছি, আর তাতেও তুই হস্তক্ষেপ করছিস। আজকে থেকে যা, জেলের খানি টান, আর আমাকে ব্ল্যাকমেল করার শাস্তি তো তোকে পেতেই হবে। এরকম একটা তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমটা আরো অনেকবার হয়েছে। এইসব কেসে যে তুমি সাহস দেখিয়ে আমাদের হেল্প করেছো সেটার জন্যই অনেক ধন্যবাদ। আমি অনেকটা দেরি করে ফেলেছি জানো তামিন। ঈশান তো বেশি রাগ করেছে। আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। বাসা থেকে বের হয়ে গেলে কাল, আর আমি ওর সাথে একটাবারও কথা বলতে পারিনি। ও এত বেশি রাগ করেছে যে আমি ওকে বোঝাতেও পারিনি। এই, তোমরা ওকে নিয়ে যাও, আমি আসছি। সামিয়া বসে পড়ল মন খারাপ করে। কিছুক্ষণ চুপ করে রইল। তানিম ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে লাগলো, যেহেতু ওর সাথে সারাটা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছো,
সেহেতু ওকে এই বিষয়টা তোমার জানানোর দরকার ছিল। ঈশানকে জানালে হয়তো বা ঝামেলাটা হতো না। ঈশান তোমাকে ভুল বুঝেছে। কোথায় গেছে ছেলেটা কিছু জানো? একটা বার তো কল করেও খবর নাওনি, এই জন্য অনেক বেশি কষ্ট পেয়েছে। যাই হোক, ওর সাথে যোগাযোগ করো, দেখা করো। কথা বলতে না চাইলে আমাকে নিয়ে যেও, আমি ওকে বুঝিয়ে বলবো। ইভেন আমি চাই তোমাদের রিলেশনটা টিকে থাকুক সামিয়া। তানিম বেরিয়ে যেতেই সামিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তানিম সামিয়ার খুব ভালো বন্ধু, কিন্তু এই শহরে থাকে না। তানিমকে কাল রাতেই সামিয়া সবটা জানিয়েছিল। কি করবে আর কি করলে ভালো হবে সেটা ভেবেই পাচ্ছিল না। আসলে যে ছেলেটা সামিয়াকে ব্ল্যাকমেল করছিল আর টাকা পয়সা নেওয়ার ধান্দা করছিল, সেই ছেলেটা ওর প্রাক্তন। ছেলেটার সাথে সামিয়ার 2 বছর আগের রিলেশন ছিল, কিন্তু ছেলেটা যে এত বাজে সেটা সামিয়ার ধারণার বাহিরে ছিল। ছেলেটার রিলেশনের সময় ওকে বেশ খানিকটা বিরক্তিকর পরিস্থিতিতে ফেললে সামিয়া বুঝতে পেরে ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিল। কিন্তু রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়ার 2 বছর পর আবার ম্যারিড লাইফে এসেছে, এরকম ঝামেলা করবে সেটা কখনো ভাবতে পারেনি মেয়েটা। সামিয়া ভাবেনি দ্বিতীয়বার কারো প্রেমে পড়বে। আসলে দ্বিতীয়বার বললে ভুল হবে, কারণ ঈশানকে সামিয়া প্রথমবার ভালোবাসছে, আর ওই ছেলেটা তো সামিয়ার পিছনে ঘুরতো। আর সামিয়া বান্ধবীদের কথাতে ওরকম একটা ট্র্যাপে পা দিয়েছিল। তারপর যখন জানতে পারে ছেলেটার স্বভাব সম্পর্কে, তখন ব্রেকআপ করে নেয়। কিন্তু ততদিনে ছেলেটার এরকম একটা বাজে ট্র্যাপের মধ্যে জড়িয়ে গিয়েছিল, কারণ ওর সাথে কিছু ক্লোজ ছবি ছেলেটার কাছে ছিল, যেটা ওর হাজবেন্ডকে দেখিয়ে দিবে বলে ব্ল্যাকমেল করছিল ছেলেটা। কিন্তু এতটা ক্লোজ ছিল না। বিষয়টা জানতে পারলে ঈশান কষ্ট পাবে আর ওদের মাঝে ঝামেলা হবে ভেবে বলেনি, কিন্তু ঝামেলাটা সেই হলো। আর ঈশানকে সেটা বলতেও পারলো না। আর ঈশান রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। গত 2 দিনে যোগাযোগ করার চেষ্টা করেও পারেনি, কারণ নিজে থেকেই নাম্বারটা আর যোগাযোগের সব মাধ্যমগুলো বন্ধ করে রেখেছে ঈশান। সামিয়া সেদিন বাসায় এসে অনেকক্ষণ কান্না করে। তারপর ভাবে ঈশানকে ফোন দিয়ে ওর সাথে দেখা করবে, সরি বলে দিবে, ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলবে ওর ভুল হয়েছে। বিষয়টা বলতে পারছিল না। আবার এসব কি জানালে যদি রিয়্যাক্ট করে, সেটা ভেবেও খারাপ লাগছিল। এরকম কিছু সামিয়ার লাইফে ছিল যেটা ভবিষ্যৎ জীবনের জন্য ঝামেলা বয়ে এনেছিল। সামিয়ার ধারণা ভুল হলো। ঈশানের নাম্বারে বারবার কল করেও জানতে পারলো না ছেলেটার সম্পর্কে, কোথায় আছে, ওর কী খবর, কিছুই জানতে পারেনি। তারপর শেষে ঈশানের একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে জানতে পারলো। কেন ভাবি, আপনি জানেন না? ঈশান তো বাসায় চলে এসেছে সেই দিনই। আসলে ওর নাম্বারটা আমি কানেক্ট করতে পারছি না। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে, আর নাম্বারটাও বন্ধ দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকেও ওকে ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, তাই পারছি না ওর সাথে যোগাযোগ করতে। বেশি কিছু জানার থাকলে বাসায় গিয়ে দেখা করে আসেন ভাবি। ছেলেটার কথাটা কেমন যেন সন্দেহজনক মনে হতে লাগলো। আবার ওকে কল করলো, কিন্তু ছেলেটার কল রিসিভ করলো না, উল্টো বারবার কেটে দিল। সামিয়া ভাবলো ঈশানের বাসার ঠিকানাটা যেহেতু জানে, আর বাসাটা যেহেতু পাশের এলাকাতেই, সেহেতু সেখানেই যাবে ভাবলো। এলাকাতে ফিরে যেতে হবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। ও চায় না ঈশানের থেকে দূরে থাকতে। যে মানুষটা যে ভুলটা করেছে সেটার জন্য অনুতপ্ত, তাই ঠিক করে আজই বাসায় ফিরে যাবে আর ঈশানের কাছে মাফ চেয়ে নিবে। সেই কাজ সামিয়া বিকেলে বেরিয়ে পড়ে। তারপর নিজের শহরে ফিরে আসে, যে শহর থেকে ওদের সম্পর্ক শুরু হয়েছিল। ভেবেছিল অনেক কিছুই, আর হয়ে গেল তার মাঝে অন্য কিছু। ভেবেছিল যে একটা বলে হলে ওরা আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াবে, আর তারপর সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টো ঈশানের সাথে ওর ভুল বোঝাবুঝি হলো, আর মান অভিমানের পালাটা বেড়ে গেল। সামিয়া প্রথমে বাসায় যাবে ভেবেছিল, কিন্তু সাহস পাচ্ছে না ঈশানকে ছাড়া যেতে। ভেবেছে ওর সাথে কথা বলে তারপর না হয় ওকে নিয়ে যাবে। ঈশান ফোন রিসিভ করছিল না দেখে ওর বেশ বিরক্ত লাগছিল। সামিয়া বাসার সামনে এসে নক করলে ঈশানের আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখে সামিয়া পায়ে হাত দিয়ে সালাম করলে আম্মু সেখানেই দাঁড়িয়ে রইল। সামিয়া উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলতে শুরু করে, আম্মু, তোমার ছেলে কোথায়? ভদ্রমহিলা কেমন যেন অবাক চোখে সামিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, ঈশান রুমে ঘুমিয়েছে, কিন্তু তুমি হঠাৎ করে এখানে যে? আর সেদিন ঈশানও একা চলে আসলো, আর এই অবস্থা আসলে?
আসছো, কিছু হয়েছে তোমাদের মাঝে? সামিয়া চুপ করে রইল। তারপর একটা সময় বলতে লাগলো, একটু রাগারাগি হয়েছে আম্মু। ওর জন্য তোমার ছেলে আমাকে রেখে চলে আসছে। বুঝতে পারিনি যে ও এত বেশি কষ্ট পাবে, নাহলে কখনোই আমি ওর কথার অবাধ্য হতাম না। আম্মু মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সামিয়া বাইরে দাঁড়িয়ে আছে দেখে ভিতরে ঢোকার জন্য আম্মু জায়গা করে দিতেই এবার সামিয়া ভিতরে আসলো। এবার আম্মু বলতে লাগলো, ঈশানের যদি কথা বলতে চাও তাহলে রুমে যাও, গিয়ে দেখো ঘুমিয়ে আছে। আব্বু বাসায় নেই আর আমি রান্না করছিলাম। তুমি গিয়ে হয় ওর সাথে কথা বলো। আম্মু এত সহজে ওকে মেনে নিবে সামিয়া ভাবতে পারেনি। আম্মুর সাথে সামিয়া তেমন কথা বলার সুযোগ হয়নি। ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিয়েছিল, তার মাঝখানে পালিয়ে বিয়েটা করেছিল। দ্বিতীয়বার যখন ওদের মাঝে দেখা হলো এরকম একটা পরিস্থিতিতে, সামিয়া ঈশানের রুমের দিকে চলে যেতে আম্মু কিচেনের দিকে চলে গেল। মেয়েটার রুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর যখনই দরজা ঠেলে ভিতরে আসলো ও যেন অবাক হয়ে গেল। কিন্তু শুধু শুয়ে আছে বললে ভুল হবে। যে অবস্থাতে শুয়ে আছে সেটা সামিয়া দেখবে কখনো কল্পনাও করেনি। কারণ ছেলেটার হাতে, পায়ে আর কপালে ব্যান্ডেজ, শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে। এরকম কিছু দেখে সামিয়ার বুকের ভিতরটা কেমন করে যেন কেঁপে উঠল। মুহূর্তের মাঝে এক হাতে মুখটা চেপে ধরে কেঁদে উঠল মেয়েটা। কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে তারপর একটা জায়গায় ধপ করে বসে পড়ল। ঈশানের ঘুম ভাঙেনি এখনও। কিছুক্ষণ ধরে ওর পায়ের কাছে বসে কান্নাকাটি করে তারপর নিচে এসে কিচেনে আসতেই দেখলো আম্মু রান্না করছে। আম্মু ওর দিকে একবার তাকিয়ে আবারও কাজে মনোযোগ দিতেই এবার সামিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, এগুলো কি করে হলো? তোমার ওখান থেকে চলে আসার দিন রাস্তার দিকে অন্য মনস্ক হয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে আসে। কেউ একজন ওর হাত ধরে টেনে সরিয়ে দিয়েছিল। ঈশান তারপরও টল সামলাতে না পেরে পাশে থাকা গাড়ির সাথে ধাক্কা লাগে। তারপর এমন কিছু হলো, আর যে ওকে বাঁচাতে গিয়েছিল সে মানুষটা আর বেঁচে নেই। উপরওয়ালাই হয়তো চেয়েছিল, তাই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। আম্মুর এরকম দ্বারা কথা শুনে সামিয়ার বুকের ভিতর যেন তোলপাড় শুরু হয়ে গেল। ঈশানের যদি কিছু একটা হয়ে যেত তাহলে সামিয়া নিজেকে কখনোই ক্ষমা করতে পারতো না। এই 2টা দিনে এত কিছু হয়ে গেল আর সামিয়া কিছুই জানে না। এজন্যই হয়তো ঈশানের নাম্বারটা বন্ধ দেখাচ্ছিল। ঈশান এত বড় একটা দুর্ঘটনার মুখে পড়েছিল আর ও সেটা জানেও না। সামিয়া কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগলো, সব আমার জন্যই হয়েছে, বোঝার চেষ্টাই করিনি। আমি ওকে রাখিয়ে দিয়েছি। ও আমার কাছ থেকে এতটা কষ্ট পেয়েছে, আজকে বুঝতে পেরেছি। সেদিন যদি ওর কিছু হয়ে যেত আমি কাকে নিয়ে থাকতাম বলো তো? ও কখনোই মাফ করবে না। আমি ভুল করেছি আম্মু, তোমরা আমাকে মাফ করে দাও। তোমাদের ছেলেকে কষ্ট পাচ্ছে আর এমন করে শুধুমাত্র আমার জন্য। দেখো মামনি, আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে। যবে থেকে তোমরা বিয়ে করে এখান থেকে চলে গিয়েছিলে সেদিনই ভেবেছিলাম ওদের আব্বুকে বোঝাবো, কিন্তু তার মাঝে এসব হয়ে গেল। আর ঈশান সেদিন বাসায় ফিরে আসলো। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আর তোমাদের উপর আমার কোনো রাগ নেই, কিন্তু ওর আব্বু আর তোমার আব্বুই তো এসব মেনে নিচ্ছে না। এর মাঝে আমি কি করতে পারি বলো? তোমাদের মাঝে কি ঝামেলা হয়েছিল যার জন্য আমার ছেলেটার এই অবস্থা হলো? ভালোবাসলে সবসময় তার হাত ধরে রাখতে হয়, এটা না জানো? তাহলে আমি বলবো তোমাদের মাঝে ভালোবাসা ছিল না। বললাম তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে। তোমার ছেলে আমার উপরে রাগ করে আছে, এমনটা আর কখনো হবে না। ভুল করেছি আমি, আব্বুর কাছে মাফ চেয়ে নেব, ঠিক মাফ করে দিবে। দেখো ছেলে মেয়েদের কি ভুল হয় না বলো না আম্মু? সে তোমরা বোঝাতে পারলে সেটা তোমাদের বিষয়। সেদিন যদি তোমরা বিয়েটা করে বাসায় চলে আসতে তখনই তোমাদের আব্বু মেনে নিত। তোমরা সেটা করোনি, উল্টো এখান থেকে চলে গেলে, যার জন্য আর তোমাদের খোঁজেই পাওয়া গেল না। এখন যখন চলে এসেছো তাহলে আমি বলবো, তুমি যদি আমার ছেলেকে সত্যিকারের ভালোবেসে থাকো, আমি চাইবো ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। আমি সবাইকে একসাথে দেখতে চাই। তোমার শ্বশুরের সাথে তোমার আব্বুর ঝামেলা হয়েছিল সেটা আমি শুনেছি। একটু ব্যবসার ক্ষেত্রে ঝামেলা হয়েছিল, কিন্তু তাই বলে যে তোমরা ওরকম করে দূরে সরে থাকবে আমি কখনো কল্পনা করিনি। আমার ছেলে যদি রাগ করে থাকে সে রাগটা ভাঙানোর দায়িত্ব কিন্তু তোমার মামনি। সামিয়া চুপ করে রইল।
আম্মু কথা বলছিল আর কাজ করছিল। এরই মাঝে সামিয়া হঠাৎ করেই আম্মুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি খুব ভালো আম্মু। আমি ভাবিনি তুমি আমাকে এত সহজে মেনে নেবে। ভেবেছিলাম ঈশানের এই অবস্থার জন্য আমার উপরে রাগ করে থাকবে। আমি সত্যি খুব লাকি তোমার মতো শাশুড়ি পেয়েছি। কাঁদলে তো হবে না, আমার ছেলে সেবা করবে কে? আমি ভাবছিলাম যে তোমাকে কল করব, ঈশানের থেকে নম্বরও চাইছিলাম, তোমার সাথে যোগাযোগ করতে দিচ্ছিল না এই ছেলেটা। এখন যখন চলে এসেছো তাহলে যেন আমি খুব শীঘ্রই নাতি নাতনির মুখে দিদা ডাক শুনতে পারি। সামিয়া আম্মুর এমন দ্বারা কথাতে লজ্জা পেলেও তেমন কিছু বলল না। ভাবেনি যে আম্মু এরকম কোনো কথা বলবে। এবার সামিয়া বেশ খানিকটা লজ্জা পেতেই আম্মু বলতে আরম্ভ করলো, ওদের আপু খুব রাগী, তাই যা বলবে যা করবে সেটা সাবধানে। এর মাঝেই ঈশানের চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া গেল উপর থেকে। ঈশান কিছু একটা চাইছে বলে ডাকাডাকি করছে। এবার আম্মু বিষয়টা বুঝতে পেরে সামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান উঠেছে, ডাকাডাকি করছে, দেখো ওর সাথে একটু কথা বলতে পারো কিনা। সামিয়া চোখ জোড়া মুছে নিয়ে এবার ঈশানের রুমের সামনে আসলো। ছেলেটা চিৎকার করে আম্মুকে ডাকছে। এবার সামিয়ার রুমের মধ্যে প্রবেশ করতেই ওকে দেখে যেন ঈশান হতবাক হয়ে গেল। ও ভাবতেও পারেনি যে সামিয়াকে এখানে দেখবে। ঈশান কিছুক্ষণ ধরে মেয়েটার দিকে তাকিয়ে থেকে তারপর চোখ জোড়া ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, একে আপনি এখানে এখানে আসেন কি দেখতে? আমি মরে গেছি কিনা সেটা দেখতে? আর আপনাকে কে খবর দিল? ঈশান বলার সাথে সাথেই সামিয়া আবারও কেঁদে উঠল। তারপর গিয়ে ঈশানের পায়ের কাছে বসে পড়ল। ওর পা ধরতে গেলে ঈশান পাগুলো সরিয়ে নিল আর কিছুটা আর্তনাদ করে বলতে লাগলো, আমি তো আপনাদের লাইফ থেকে চলে আসি, তাহলে আপনি আবার কেন এসেছেন আমার কাছে? আপনার জন্য আমার কি অবস্থা দেখেছেন? আপনার সাথে রাগারাগি করে চলে আসার সময় এরকম কিছু হয়েছে। অবশ্য আমার কিছু হলে আপনারই ভালোই হতো। আজকে আমার বাসায় আসতে হতো না, আর এরকম একটা নাটকও করতে হতো না, তাই না? ঈশান প্লিজ এগুলো বলো না। আমি ভুল করেছি, তার জন্য আমাকে যত বড় শাস্তি দাও। এরকম কথা আর কখনো বলো না। ভুল করো না, না হয় বলো। আমি তোমাকে এক্সপ্লেন করতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি যদি জানতে পারো আমার আগে একটা রিলেশন ছিল তাহলে তুমি কষ্ট পাবে। তাই তাই আমি তোমাকে বলতে পারছিলাম না। এখন বুঝতে পারছি যে এগুলো তোমার থেকে লুকানো ঠিক হয়নি। তখন বলতে চেয়েছিলাম, জানো বলার আগে তুমি অনেক রেগে গিয়েছিলে। কি করবো ভেবে পাচ্ছিলাম না। তাই আমার একটা ফ্রেন্ডের সাথে থেকে সাহায্য নিয়ে ওকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। বিশ্বাস করো আমার আর কোনো সম্পর্ক নেই। আমাকে ব্ল্যাকমেল করছিল, বলছিল আমাদের সম্পর্ক ভাঙতে চাইছিল। আর আর না, আমার ঝামেলা বাড়াতে চাইছিলাম। এইটুকুই চাইছিলাম যে ও আমার কাছ থেকে কিছু টাকা নেবে। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেও পারিনি যে এতগুলো দিন পর ও লাইফে এসে তোমার আর আমার মাঝে ঝামেলা করবে। আমি আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি তুমি আমাকে ভুল বুঝবে। তাই আপনার বলা শেষ? তাহলে রুম থেকে বের হন। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। এই মুহূর্তে আপনি আমার রুম থেকে বের হবেন, না হলে কিন্তু আমি আপনার সাথে মিসবিহেভ করতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই এমনটা চাইবেন না। প্লিজ রুম থেকে বের হন। ঈশান প্লিজ আমার কথাটা শোনো। আমার তো বলা হয়নি ওর সাথে আমার কিছু ক্লোজ ছবি ছিল যেগুলোর জন্য আমাকে আমাকে ব্ল্যাকমেল করছিল। বলছিল ওগুলো তোমাকে দেখাবে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। তাই ভয় পেয়ে গেছিলাম, ভাবতে পারিনি যে এত দূর যাবে বিষয়টা। প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। আমি তো তোমাকে ভালোবাসি বলেই সবটা সলভ করতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে জানাতে চাইনি। এই জন্য আমি জানতে চাইছি না। আপনি আসতে পারেন, আপনি আমাকে জানান। আর না জানানোর কোনো দরকার আছে? বেরোন এখান থেকে। আপনাকে বাসায় কে ঢুকতে দিয়েছে? আম্মুকে বলেছি না যাকে তাকে যেন বাসায় ঢুকতে না দেয়? আম্মুকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? যে কেউ আসলো আর তাকে বাসায় ঢুকিয়ে দিল? প্লিজ রাগ করে থেকো না। শোনো আমার ভুল হয়েছে, তার জন্য যতবার শাস্তি দাও রাগ করে থেকে আমাকে কষ্ট দিও না, নিজেও কষ্ট পেও না। আপনাকে কে বললো আমি কষ্ট পাবো? আপনার জন্য আমি কষ্ট পেলে তাতে আপনার কি? আমার যদি কিছু হতো তাহলে আমাকে এসব বলতে পারতেন। এখন এসে বানিয়ে কিছু একটা বলে দেবেন আর আমি সেটা বিশ্বাস করব? আপনার কি মনে হয় আমাকে পাগল বলে মনে হচ্ছে? বেরিয়ে যান আমার রুম থেকে। কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। আমার লাইফের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল জানেন তো? আপনার মতো একটা সিনিয়র মেয়েকে ভালোবাসা। সেই ভুলটা আমি করেছি। যাই হোক, সেটা আমি সহ্য করে নেব।
খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন আপনি। আর হ্যাঁ, একটা কথা, আমার বাসা তো দূরে থাক, আমার আশেপাশে যেন আপনাকে না দেখি। বাবু আমি কোথায় যাব বলো, আমি কোথায় গিয়ে থাকবো ঈশান? এখন যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দাও তাহলে আমাকে রাস্তায় গিয়ে থাকতে হবে। আব্বু আম্মু এখন আমাকে মেনে নেয়নি, আমি তো ভেবেছিলাম তোমার সাথে গিয়ে দাঁড়াবো ওদের সামনেতেই। সেটার জন্য আপনার প্রাক্তন প্রেমিক আছে, তাকে নিয়ে যান। আপনাকে অনেক ভালোবাসে ও। দুষ্টুমিষ্টির ছবিগুলো যার কাছে আছে তার সাথে গিয়ে তার সামনে দাঁড়িয়ে দেখবেন, অনেক ভালো মানাবে দুজনকে। আপনাকে বলতেও হবে না যে একটা জুনিয়র ছেলেকে আপনি বিয়ে করেছেন, যাকে আগে পছন্দ করেছিলেন তাকেই বিয়ে করেছিলেন, এটা বললেই হবে। আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, রুম থেকে বের হন। বিন্দুমাত্র আপনার সাথে আমার সিনক্রেট করার কোনো ইচ্ছে নেই। সামিয়া ঈশানের পায়ের কাছে বসে ওর পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেয়েটার এমন কান্নাকাটির শব্দে আমর রুমের ভিতরে এসে দেখলো সামিয়া ঈশানের পা জড়িয়ে ধরে কান্না করছে। ঈশান কিছু বলবে তার আগে আমু বলতে লাগলো, এত সুন্দর একটা বউকে কেউ কাঁদায়? আব্বু, ওকে ভালোবেসে বিয়ে করেছো, তাহলে এখন আবার রাগ করছো কেন? ভুল মানুষ মাত্রই হয়। তোমাকে বিষয়টা বললে হয়তো কষ্ট পাবে, তাই বলেনি। সামিয়া আমাকে সবটা বলেছে। এখানে ওর দোষ ছিল, আর তোমারও। তখন সিনক্রেট করা উচিত হয়নি। জানার চেষ্টা করো। জানতে চেয়েছিলাম উনি আমাকে এতটাই পর ভেবেছিল, আমাকে তখন যে আমাকে বলার কোনো প্রয়োজন মনে করেনি। আম্মু, আমি চাই না এখন এগুলো শুনতে। অনেক দূর এগিয়ে গিয়েছিল উনি। রিলেশনের মাঝখানে একটাবার বলেনি যে ওনার কোনো প্রাক্তন ছিল। আমি যে ভুল করেছি সেটা শুধরে নেব। দেখো আব্বু, বিয়ে করেছো দুজন, এখন চাইলে সবটা শেষ করে দিতে পারবে। তারপর রেগে না তুমি ভালো থাকতে পারবে, আর না ও ভালো থাকতে পারবে। বলছি কি, ঝামেলা করো না। একটু ভয় পেয়ে গেছিল মেয়েটা, তাই এরকম করেছে। কাল দুজন আবার যখন এক হয়ে যাবে তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। খামোকা নিজেদের মধ্যে রাগ জেদ অভিমান করে থেকে দুজনই কষ্ট পাবে। তাই বলে কি, একটা সুযোগ দাও ওকে, মামনি সব ঠিক করে নিবে। আর এরকম ভুল করবে না। দুজনে এক হয়ে থাকো, খুব শীঘ্রই একটা বেবি নাও। দেখো ওর আব্বু আম্মু তোমাদের মেনে নিবে। এখন আর এসব রাগ অভিমান করে থেকে নিজেদের মধ্যে ঝামেলা বাড়িও না। আমার কিন্তু ওকে তোমার বউ হিসেবে অনেক বেশি পছন্দ হয়েছে। আমুর মুখে এমন কথা শুনে ঈশান চুপ করে রইল। ঈশান উঠতে গেলে সামিয়া গিয়ে ঈশানকে ধরতে গেলে ঈশান ওর হাতটা সরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে বলেছি না আপনি আমার কাছে আসবেন না। আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আপনাকে আমি ভদ্র ভাষায় ভদ্রভাবে বলছি, আমার কাছে আসার চেষ্টাও করবেন না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমাকে দূরে সরিয়ে দিয়ে তুমি ভালো থাকতে পারবে? তোমার মনে হবে না যে তোমার খারাপ লাগছে কিংবা কষ্ট হবে না? একটু সত্যি করে বলো। আপনারা যা খুশি ভাবতে পারেন, এই মুহূর্তে আমি চাইছি না আপনার আমার সামনে থাকেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। ঈশান, আমাদের সাথে এটা কেমন ব্যবহার করছো তুমি? সবসময় তুমি এমন করে কথা বলো, নাকি এই ঝামেলার পর থেকে এরকম করে কথা বলতেছো? তার উত্তর দাও। ওসব ঠিক করে নিবে। তোমার রাগ ভাঙানোর সুযোগ দাও। তোমার আব্বু আর আমার মাঝেও কিন্তু অনেক ঝামেলা হয়, তাই বলি কিন্তু এত বেশি সিনক্রেট করি না আমরা। দুজন এরকম করে দুজনকে দূরে সরিয়ে দেই না। তুমি যে ভুলটা করেছো ভবিষ্যতে কিন্তু এরকম করো না। তোমার রাগ বেশি, ওর উপর রাগ দেখাও, তাই বলে এমন বিহেভ করো না। মেয়েটা তোমাকে ভালোবেসে বিয়েটা করেছে, আর এখন যদি তোমরা এক না থাকো তাহলে কি করে হবে আব্বু? ঈশানকে সামিয়া জোর করে ওয়াশরুমে নিয়ে গেল। ছেলেটা ফ্রেশ হয়ে এসে বসতেই এরই মাঝে সামিয়া ওর জন্য কফি নিয়ে আসলো। ঈশান কফিটা নিয়ে খেতে লাগলো। সামিয়া ওর আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। ছেলেটা এই মুহূর্তে রেগে যাবে কিংবা সিনক্রেট করবে ভেবে কিছু বলতেও পারছে না। ঈশান ওর হাব ভাব দেখছে আর চুপচাপ বসে বসে ফোন চালাচ্ছে। অনেক চেষ্টার পর যখন ঈশান কথা বলল না, তখন সামিয়া নিজেই বলতে আরম্ভ করলো, ফোন বন্ধ রেখেছো কেন চান? যেন আপনি আমার সাথে যোগাযোগ করতে না পারেন, আমাদের যেন কোনো কন্ট্যাক্ট না হয়, সেই জন্য। ফোনটা ভেঙে গেছে তাই না? বুঝতেই যখন পারতেছেন তাহলে জিজ্ঞেস কেন করছেন? তুমি আমাকে আপনি করে কেন বলছো? এমন করে বললে আমার খারাপ লাগে বুঝি?
এখন থেকে আপনি করেই বলবো। বড়দের আপনি করেই বলতে হয়। জোর করে আপনি আর যাই হোক আমার মনে জায়গা করে দিতে পারবেন না, এটা আপনি শিওর থাকেন। মেয়েটা কেঁদে উঠল। কিছুক্ষণ যাবৎ কেঁদে কেটে একাকার করলো। ঈশান বসে বসে সামিয়ার কান্না করা দেখলো। বিয়ের পর থেকে মেয়েটা যতবার কেঁদেছে ঈশান ততবার মেয়েটাকে বুকের মাঝে আগলে নিয়েছে, ভালোবেসে আদরে ভরিয়ে দিয়েছে। তাতে ওর কান্নাটা থেমেছে। কিন্তু আজকে ঈশানের শরীর এতটাই খারাপ যে উঠতেও পারছে না, আর মেয়েটার কাছে আসতেও পারল না। সামিয়া নিজে থেকেই ঈশানের কাছে আসলো। তারপরও ঈশান ওর চোখের পানিটা মুছে দিল না। তখন সামিয়া বলতে আরম্ভ করলো, সব সব আমার জন্য হয়েছে, তাই না স্যার? তোমাকে যদি বিষয়টা বলতাম তাহলে এরকম কিচ্ছু হতো না। তোমার আজকে এই অবস্থাও হতো না, আমাদের মাঝে ঝামেলাও হতো না। তুমি এখানে এখানে চলেও আসতে না। তো আপনি কি চেয়েছিলেন? ওখানে আপনার সাথে সারা জীবন পড়ে থাকি আর আপনি আমাকে এমন করে ইগনোর করেন? আমার চোখের আড়ালে অন্য কারোর সাথে সম্পর্ক রেখে যান, এগুলো আমি জানতে পারবো না আর আপনি সবটা চালিয়েই যাবেন? তুমি এমন করে বলতেছো কেন? আমি কি একটাবারও বলেছি যে আমি ওর সাথে রিলেশন রাখার জন্য, ওকে ভালোবাসার জন্য এরকম করেছি? আমি তোমার থেকে সবকিছু লুকিয়েছি কারণ কারণ ভয় পেয়েছিলাম। বিশেষ করে ওর কাছে আমার কিছু প্রাইভেট ছবি ছিল, তাই তাই বলতে পারিনি, নাহলে এরকম কিছু করতাম না। ঈশান, কি এমন প্রাইভেট ছবি ছিল যেটা আমাকে বলা যেত না? এমন ক্লোজ হয়েছিলেন কেন তাহলে? আপনি শিওর ছিলেন যে ওকে কখনো বিয়ে করতে পারবেন? আপনারা মেয়েরা কি বলেন তো, যে কেউ বলল আর আপনি তার সাথে ক্লোজ হয়ে গেলেন? আমি ভেবেছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম অন্তত আর যাই হোক আগে কারোর সাথে রিলেশন ছিল না, আর উল্টাপাল্টা কিছু করেছো কিনা। ঈশান বিশেষ করে ওইরকম কিছু হয়নি আমাদের মাঝে। আমার ওয়েস্টার্ন ড্রেস পরা ওর সাথে একটা জড়িয়ে ধরে পিক ছিল, এর থেকে বেশি কিছুই না। ঈশান, আপনাদের কাছে তো এগুলো সাধারণ ব্যাপার, তাই না? এতে আবার কি যায় আসে? আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর যাই হোক আমি কথা বলবো না, যা খুশি তাই করেন। আপনার নিজের মতো চলবেন কিনা সেটা আপনার ব্যাপার, আপনাকে আমি আর কোনো বিষয়ে জোর করব না। সামিয়া কাঁদতে লাগলো। ঈশান শুয়ে পড়ল। সামিয়ার আব্বু আম্মুর সাথে সামিয়া যোগাযোগ করলেও তেমন করে ওর আব্বু কোনো কথা বলল না। ওর আম্মুর সাথে শুধু একটু কথা বলতে পারলো। সেদিন আব্বু বাসায় আসলো। সামিয়া আব্বুর সাথে কথা বলতো। ঈশানের আব্বু তেমন কোনো কথাই বলল না। তখন সামিয়া আব্বুর পা ধরতে গেলে আব্বু ওকে উঠিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, তোমরা না জানিয়ে বিয়ে করেছো, সেটাতেই রাগ হয়েছিল। তাছাড়া বেশি কিছুতে রাগ নেই, তোমাদের উপরে একটু রাগ ছিল, সেটা কমে গেছে। তোমার আব্বু কথা শোনার মানুষ নয়। তখন রাগের মাথায় বলে দিয়েছিলাম যে বিয়েটা মেনে নিব না, কিন্তু তোমরা যদি ভালো থাকো আমাদের আপত্তি নেই। তোমার আব্বুকে আমি বোঝানোর চেষ্টা করেও পারিনি। সে বেঁকে বসে আছে। একটা জুনিয়র ছেলের সাথে তার সিনিয়র মেয়ের বিয়ে মানবে না। নিজেরা বিয়ে করে এসেছো, এখন কান্নাকাটির কিচ্ছু নেই। রাগ অভিমান করেছো, এখন আমার ছেলের এই অবস্থা, যা যা হয়েছে সবটা শুধরে নাও আর তোমার বাসায় কথা বলো, দেখো তারা মেনে নেয় কিনা। আমাদের তো কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে। সামিয়া আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল। রুমে এসে খেয়াল করলো ঈশান ঘুমিয়ে পড়েছে। সামিয়া ওর পাশে ঘুমিয়ে পড়ল। এমন করে পুরো একটা মাস কাটলো। এরই মাঝে ঈশান বেশ খানিকটা সুস্থ হয়েছে, হাঁটাচলা করতে পারে, আর পুরোটাই হয়েছে সামিয়ার সেবা আর ভালোবাসায়। ঈশান সামিয়ার সাথে তেমন করে এখনও কথা বলে না। আগের থেকে এখন ওকে অনেক বেশি ভালোবাসে সামিয়া, কিন্তু ঈশান ওর প্রতি রাগ থেকেই ওর সাথে তেমন করে কথা বলতে চায় না। ঈশান সামিয়ার উপর রাগ করে আছে দেখে মেয়েটা কেঁদে কেটে প্রায়ই ওকে ভালোবাসার কথাগুলো বলে। ওকে মেনে নেওয়ার কথা বললে ঈশান রাগের মাথায় বলে দিয়েছে ওকে আর কখনো মেনে নিবে না। কিন্তু সামিয়া হাল ছাড়েনি। ও বলেছে ঈশান যতদিন ওকে ভালোবেসে আগলে না নিবে ততদিন ওর থেকে একটু দূরে যাবে না। তাই প্রতিনিয়ত ভালোবাসার কথা বলেই যাচ্ছে। এরই মাঝে ঈশান ঠিক করেছে আর একটু সুস্থ হলে ওরা ওদের নিজেদের বিজনেসটাই দেখাশোনা করবে, বাইরে আর কোথাও চাকরিতে যাবে না। সামিয়া প্রতিদিন ঈশানকে ভালোবাসার কথাগুলো বলতেই থাকে। তাই বিরক্তিকর চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে রাগীভাবে কিছু একটা বলে দিলে শেষে মেয়েটা কান্না করে ওকে জড়িয়ে ধরে বলে ওকে অনেক আগেই মাফ করে দিয়েছে, কিন্তু চাপা একটা রাগ থেকে ওকে মেনে নিতে পারছে না।
প্রতিদিনের মতোই ঈশান বাইরে থেকে বিকেলের দিকে যখন বাসায় ফিরল তখন সামিয়া আম্মুর সাথে রান্না করছিল। ঈশান বাসায় আসতেই আম্মু ওকে বলল ঈশানের কাছে আসতে। সামিয়াও তাড়াহুড়ো করে রুমে আসে, দেখে ঈশান ফ্রেশ হয়ে বাইরে আসছে। তখন জিজ্ঞেস করলো মেয়েটা, তুমি কিছু খাবে? না, কিছু খেতে ইচ্ছে করতেছে না। তুমি যেটা করতেছিলে সেটা গিয়ে করো। আমাকে এত কেয়ার করতে হবে না, আর এত ভালোবাসাও দেখাতে হবে না। আপনি আমাকে কেমন ভালোবাসেন সেটা আমার জানা আছে। ঈশান রুম থেকে বের হতে নিলে তখন সামিয়া ওকে নিজের দিকে ঘোরাতেই ঈশানোর মুখের দিকে তাকালেই ঈশানোর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, তুমি এমন করে কথা বলো কেন সবসময়? আমি ভুল করেছি, তার জন্য তো ক্ষমা চেয়েছি। আর কতবার মাফ চাইলে তুমি আমাকে মাফ করবে বলো তো? আমি কি সারা জীবন তোমার কাছে মাফ চাইতে থাকবো? একটাবার কি ভালোবেসে আমাকে একটু জড়িয়ে নেওয়া যায় না? এর জন্য আমি 1000বার তোমাকে সরি বলেছি। তোমার কি কখনো ভুল হয় না? তুমি কি এখন ভুল করতেছো না? আমিও তোমার মতো বাসা থেকে বেরিয়ে যাই, আমার যদি কিছু হয়ে যায় তখন ভালো থাকতে পারবে নাকি তুমি খুশি হবে বলো? তাহলে আমি এরকম এরকম কিছুই করি ঈশান? সামিয়া কেঁদে উঠল, বারবার ফুপিয়ে উঠতে লাগলো। কাঁদতে কাঁদতে ঈশানের বুকে মাথা ঠেকিয়ে শার্টের কলারটা আঁকড়ে ধরল। ঈশান মেয়েটাকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরতেই সামিয়া ওর বুকে কিলঘুষি মারতে লাগলো। ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে চুলের ভাঁজে একটা চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, এই কথা একবার বলেছো তো বলেছো, এরপর যদি আরেকবার এই কথা বলতে শুনি না, আমি তোমাকে গলা টিপে মেরে দিব। একটা ভুল করেছো, আমাকে একবার জানালেও না, এখন আবার এসব উল্টাপাল্টা কথা বলছো। আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কিন্তু তুমি আমার রাগটাই ভাঙাতে পারছিলে না। ভাঙাতে গিয়ে উল্টো নিজেই কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছো। তোমাকে আর আমার রাগটা ভাঙাতে হবে না। তুমি শুধু নেকা কান্নাই করতে পারো, আর কিছুই করতে পারো না। তুমি তো কাঁদো, তুমি জানো না আমি কান্না করতে পারি না, তাহলে কেন জোর করে কাঁদালে? তুমি পারতে না আমাকে আর একটু ভালোবেসে বুকে জড়িয়ে নিতে? এরকম করে কানে কষ্ট দাও। হ্যাঁ, অসুস্থ অবস্থাতে বুকের মধ্যে জড়িয়ে নেই, আর তুমি কিছু করলে তারপর দেখা যাবে আবার সেই হসপিটালে বেডে গিয়ে শুতে হবে। এইসব বাজে বাজে কথা বলতে হয় না জানো না? এগুলোই বলে আমাকে কষ্ট দেওয়ার অভ্যেসে পরিণত হয়ে গেছে, তাই না? একবার খালি একটা বাবু আসতে দাও, দেখো তোমার কি হাল করে দুজনে মিলে তোমার মতো খারাপ করে ছাড়বো। ও বাবা, ভালো কথা মনে করেছো তো। আম্মু প্রায়ই বলে একটা বেবি নিয়ে নিতে। তাহলে কাজটা শুরু করি, চলো। রাগের মাথায় সামিয়া কি বলে ফেলেছে যখন বুঝতে পারলো তখন লজ্জায় ওর বুকে মুখ লুকিয়ে ফেলল। ঈশান ওকে বুকের সাথে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। দরজাটা খোলা, তাই সামিয়া বলতে আরম্ভ করলো, দরজা খুলে লাগিয়ে দিয়ে আসো। রাতের কাজ এখনই হবে সেটা জানতো কে? তারা তো আগেই লাগিয়ে দিয়ে আসতাম। তুমিও না খালি উল্টো পাল্টা কথা বলো। বলছিলাম কি, এমন করে থাকতে ভালো লাগছে, এভাবে এসে দেখে ফেললে, তাই আর কি বলেছিলাম লাগিয়ে দিয়ে আসো। ঈশান মুচকি হেসে মেয়েটাকে ছেড়ে দিলে ও দরজা লাগিয়ে দিয়ে আসলো। তারপর আবারও ঈশানের বুকে হামলে পড়ল। ঈশান তাল সামলাতে না পেরে মেয়েটাকে নিয়ে বেডে পড়ে যেতেই এবার সামিয়া ওর বুকের উপর উঠে গেল। তারপর ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান ওর কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা ওর দিকে মুখটা ঝোঁকাতেই ঈশান ওর ঠোঁট জোড়া নিজে দখলে নিল। দুজনকে কিস করলো। তারপর একটা সময় ঈশান সামিয়াকে বেডে ফেলে দিয়ে ওর উপরে উঠে যায়। ওর গলায় ঘাড়ে আদর দিতেই মেয়েটা কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলতে আরম্ভ করে। সামিয়া দুহাতে চুলগুলো আঁকড়ে ধরে। সামিয়া ভাবতেও পারেনি যে ঈশান এত সহজে ওকে মেনে নিবে, কিংবা এর মাঝখানে এত কিছু হয়ে যাবে। ঈশান সামিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই মেয়েটা কেমন কেঁপে ওঠে। সামিয়া নিজের ঠোঁট জোড়া কামড়ে ধরে সবটা সহ্য করার চেষ্টা করলো। ঈশান ততক্ষণে বুঝে গেছে মেয়েটা এখন কি চাইছে। ঈশানের আদুরে স্পর্শে মেয়েটা যেন আরও বেশি পাগল হয়ে যাচ্ছে, তাই ওকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে। দুজনেই হারিয়ে গেল ভালোবাসার এক অতল রাজ্যে, যেখানে আছে সুখ, শান্তি আর ভালোবাসা। সামিয়া আর ঈশান মিলেমিশে একাকার হয়ে গেল। ভালোবাসাময় বিকেলটা কাটলো দুজনের। তারপর যখন দুজনের ঘুম ভাঙলো, খেয়াল করলো সামিয়া ঘুমিয়ে আছে। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটাকে দেখে তারপর আবারও আদর করতে শুরু করলে সামিয়ার ঘুম ভেঙে যায়।
বেশ কিছুক্ষণ যাবৎ আদরের মাত্রা বাড়াতেই সামিয়া ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তখন ঈশানোর কানের লতিতে আলতো করে চুমু খেয়ে বলতে শুরু করে। এই কয়েকদিন ভালোবাসি ভালোবাসি করে পাগল করে ফেলেছ, আর আদর করতে বলেছ, 1000বার কাছে আসতে বলেছ, এখন আসি আবার দূরে সরিয়ে দিয়েছ। তুমি ঠিক কি চাও বলো তো জান? এই মুহূর্তে আর এরকম কিছু চাচ্ছি না, শরীরটা খুব ব্যথা করছে, তাই বলতেছি কি এখন একটু গোসল করতে চাইছি, পরে আবার। মেয়েটা কথা বলে লজ্জায় পড়ে গেল। ঈশানোকে বুকের মধ্যে শক্ত করে আগলে নিতেই সামিয়া মুখ লুকিয়ে ফেলল। এমন করে আরও 3টা মাস কাটলো। এরই মাঝে সামিয়া আম্মুর সাথে কথা বললেও আব্বুর সাথে তেমন করে কথা বলতে পারেনি। সামিয়া ডাইনিংয়ে ঈশানের জন্য খাবার পাচ্ছিল। ঈশান সবেমাত্র অফিস থেকে এসেছে, খেয়ে আবারও অফিসের দিকে যাবে। এরই মাঝে সামিয়া মাথাটা কেমন চক্কর দিয়ে উঠতেই মেয়েটা মাথায় হাত দিয়ে কেমন যেন একটা চেয়ারে বসে পড়ে। ঈশান নিচে এসে এমন কিছু দেখে দৌড়ে ওর কাছে আসতেই আম্মু আসলো। ঈশান কিছু জিজ্ঞেস করার আগেই আম্মু বলতে আরম্ভ করলো, গিয়ে ডক্টরকে কল করো। মামনি সকালে কয়েকবার বমি করেছে, আর এখন মাথাটা আমার চক্কর দিয়েছে। সুখবর আছে, গিয়ে ডক্টরকে একটাবার কল করো। আম্মুর কথাতেই ঈশান এক মুহূর্ত দেরি না করে ডক্টরকে কল করলো। আব্বুকে কল করে বাসায় আসতে বলল। আব্বুও ডক্টর নিয়েই বাসায় ফিরল। সামিয়া বেডে শুয়ে আছে, ঈশানের মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ঈশান টেনশনে যেন শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাবৎ ডক্টর বেশ ভালো করে দেখে বলল, মিষ্টি আনুন গিয়ে। ঘটনা তো সত্যিই হয়ে গেল, আপনি দাদু হচ্ছেন। ডক্টর কথাটা বলে বেরিয়ে যেতেই আম্মু আর আব্বুর খুশি দেখে কে, ওরা তো বাইরে চলে গেল। এবার ঈশান এসে মেয়েটার সামনে বসতেই সামিয়া ওর দিকে এগিয়ে আসলে ঈশান ওকে বুকের মধ্যে নিয়ে মাথায় 1000টা চুমু দিল। আজকে আমি এতগুলা হ্যাপি জানো। আজকে তুমি আব্বুকে কল করবে, কল করে বলবে তাদের নাতি নাতনি আসছে, দেখবে ঠিকই আমাদের মেনে নেবে, আর তোমার উপর রাগও করে থাকতে পারবে না। সামিয়া আনন্দে কেঁদে উঠল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হলো। তারপর নিজে থেকে ওর আব্বুকে কল করলো। সামিয়ার আব্বু কথা বলতে চাইছিল না। যখন ওর প্রেগনেন্সির বিষয়টা জানতে পারল, ভদ্রলোক আর রাগ করে থাকতে পারলেন না। ঈশান একটু বোঝাতেই ভদ্রলোক কান্নাকাটি করে মেয়ের সাথে কথা বললেন আর বললেন ওনারা বিকেলের দিকে ওদের বাসায় আসবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেল, দুজনেও এক হয়ে গেল। ভালোবাসার মানুষগুলো থাকুক একসঙ্গে, এরকম করেই বন্ধনটা থাকুক আজীবন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।